আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি আজকে হচ্ছে আপনাদেরকে যে ওয়ার্ডের যে কাজটা আছে কম্পিউটার অপারেশন লেভেল 3 এর, তো সেটার হচ্ছে কাজটা দেখাবো। এখানে একটা সিভি দেখতে পাচ্ছেন, আর কিছু বাংলা টাইপিং আছে। এটা হচ্ছে আমাদের ডেমো, হ্যাঁ। আর মানে এই দুইটা পেজে হচ্ছে আপনার ডেমো, একটাতে বাংলা থাকবে আর একটাতে হচ্ছে ইংরেজি থাকবে। আর এর উপরে আরেকটা পেজ থাকবে, এর মধ্যে হচ্ছে আপনার হচ্ছে ক্রাইটেরিয়াগুলো, মানে কী কী বিষয় মেনটেন করে আছে আপনার এটা বানাতে হবে সেটা এখানে লেখা আছে। তো আমরা জব যখন করব তখন এই দুইটা জিনিস আমরা মাথায় রেখে কাজ করব, হ্যাঁ। আমাদের দুইটাই মেনটেন করতে হবে, ডেমোতে যেভাবে আছে ওইভাবেও করতে হবে, প্লাস হচ্ছে এখানে যে ক্রাইটেরিয়াগুলো বলছে ওগুলোও থাকতে হবে। এই দুইটা মেনটেন করে হচ্ছে আমাদের জব পারফর্ম করতে হবে। তো এটা আমরা করার জন্য আমরা ওয়ার্ডে যাব। একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। এখন দেখেন, আপনি যখন কাজ করবেন এটা কিছুটা আপনার হচ্ছে ওয়ার্ডের যে টুলসগুলো হোমে এবং ইনসার্টে কিছুটা হচ্ছে এক্সেলের সাথে মিলে, এবং ওয়ার্ড এক্সেল মানে শুরুর দিকে বিষয়টা অনেকটা একই রকম। দুইটাতেই হচ্ছে আমরা ডাটা স্টোর করি, কিন্তু এক্সেলে হচ্ছে আমরা হচ্ছে ফাংশন ইউজ করে সেগুলোতে ম্যাথামেটিক্যালভাবে ক্যালকুলেশন করি, আর ওয়ার্ডে হচ্ছে আমরা জাস্ট এডিট করে বা টাইপ করে রাখি। এই দুইটার কাজ হচ্ছে এটা, কিন্তু প্রায় টুলস আপনার সিমিলার। যেমন আপনার এক্সেলও কিন্তু এই যে ক্লিপবোর্ড ছিল, সেখানে পেস্ট কপি কাট এগুলো ছিল। তারপরে ফ্রন্টের বিষয়টা ছিল, এখান থেকে আপনি কি ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন, তার সাইজ চেঞ্জ করতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে সেন্টেন্সের আপার কেস লোয়ার কেস এগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে আমরা ওয়ার্ডের মধ্যে একটা করছিলাম না, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, সেটা হচ্ছে যে এখান থেকে সেন্টেন্সের লোয়ার কেস আপার কেস আমরা এটা করবো এখান থেকে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আপনার বোল্ড করতে পারবেন, ইটালিক, মানে এই বিষয়গুলো। তারপরে হচ্ছে এই যে প্যারাগ্রাফের মধ্যে আপনার অ্যালাইনমেন্টগুলো আছে। হুম এখান থেকে আপনার এই যে লেখাটা কোথায় থাকবে, লেখাটি এই কর্নারে থাকবে যে কার্সার যেখানে আছে, নাকি মাঝখানে রাখবেন, নাকি আপনার এই পাশে রাখবেন, নাকি আপনার এই যে জাস্টিফাই বলতে একদম দোনো পাশে সমান থাকবে। আপনাকে যদি আমি একটা টেক্সটের লাইন নিয়ে দেখাই, ধরেন লরেম এপসাম, এটা হচ্ছে একটা টেক্সট আর কি, যে টেক্সটের কোনো মিনিং নাই, হ্যাঁ, মিনিংলেস টেক্সট, যেটাতে জাস্ট কোনো কিছু সিভি বা কোনো একটা ডকুমেন্ট লেখার ক্ষেত্রে সেখানে দেখা গেছে ব্ল্যাঙ্ক জায়গাগুলো সে ভরে রাখে। তো দেখেন, আমি কিন্তু এখন হচ্ছে কোন অ্যালাইনমেন্টে আছি, লেফট অ্যালাইনমেন্টে আছি, হ্যাঁ। তো এইখানে রেখে আমি যে টেক্সটটা কপি করছি সেটা যদি লিখি, তাহলে যদি দেখেন আমার লেফট সাইডে কিন্তু একদম এক সমান রাখছে, মানে একটা দাগ যদি টানি এক সমান রাখছে। কিন্তু আমার রাইট সাইডে কী করছে, এখানে এখানে সে শেষ করছে, এর তারপরের লাইনে আবার একটু আগাইছে, আর তারপরের লাইনটা আবার ওই বরাবরই রাখছে, তারপরের লাইনে আবার একটু আগাইছে, তারপরের লাইনটা তো এখানে আর টেক্সট নাই, এই জন্য এই পর্যন্ত শেষ। এটা হচ্ছে লেফট সাইডে অ্যালাইনমেন্ট, মানে লেফট সাইডে সব সমান। এখন যদি এটা আমি সেন্টারে করি, দেখেন আমার মাঝ বরাবর সব সমান রাখছে, কিন্তু দুই সাইডে সে কী করছে, এবড়ো থেবড়ো করে দিছে, এদিক দিয়ে ভিতরে ঢুকে গেছে, এদিকে বের হয়ে গেছে, হ্যাঁ। আবার যদি রাইট সাইডে অ্যালাইনমেন্ট করি, তাহলে কি রাইট পাশে হচ্ছে একদম সব সমান রাখছে, আবার লেফট সাইডে এবড়ো থেবড়ো হয়ে গেছে। এখন এই যে জাস্টিফাই যেটা, এটা কি করে, দোনো পাশে সমান রেখে হচ্ছে আপনার পুরো কাজটা করে। এখন আপনি যত টেক্সটই লিখবেন এটা দোনো পাশে সমান রাখবে। এগুলোতে হচ্ছে আমরা যখন সিভি করবি তখন হচ্ছে আমাদের কাজে লাগে। যেমন এই যে আমি যদি ডেমোটা দেখাই, এখানে না, যেটাতে এই যে দেখেন আমরা যে ক্যারিয়ার অবজেক্টিভ লিখছি, এটাতে কি কিন্তু জাস্টিফাই সেন্টার করছে, দেখছেন, আমার দোনো পাশে সমান রেখে তারপরে হচ্ছে সে এটা কাজটা করছে। তো এরকম ডকুমেন্টের মধ্যে হতে বা সিভির মধ্যে হচ্ছে আমাদের জাস্টিফাই যে অ্যালাইনমেন্টটা আছে সেটা লাগে, হ্যাঁ। আর এই ওয়ার্ডের মধ্যে হচ্ছে অ্যালাইনমেন্ট আমাদের হচ্ছে চারটা, আর এক্সেলে হচ্ছে তিনটা, না, এক্সেল হচ্ছে ছয়টা। আমরা দেখছি না এক্সেল যখন করছি, একটাতে কী করে মাঝখানে উপরে আরও তিনটা ছিল, নিচে তিনটা ছিল, টোটাল ছয়টা ছিল এক্সেলে, আর ওয়ার্ডের হচ্ছে চারটা। এটা হচ্ছে প্যারাগ্রাফের মধ্যে। এরপরে আসে হচ্ছে বুলেট পয়েন্ট। বুলেট পয়েন্টে কী করে, দেখেন যেখানে বুলেট লাইব্রেরি অনেকগুলো আছে। ধরেন আপনি একটা টাইটেল লিখছেন বা কোনো একটা লিস্ট করতেছেন, ধরেন লরেম ইপসামের মধ্যে আমি ইউজ টু গ্রাফিক ডিজাইন, আচ্ছা,
পাবলিশিং। আচ্ছা এটা কেটে দিই, এটা দরকার নেই। আচ্ছা এই বিষয়গুলো তো বুঝতে পারছেন না ফন্ট পর্যন্ত? এই যে এখানে আপনার এদিকে তো টেক্সটের কালার করে, ফিল কালার করে। ফিল কালার কী করে, আপনি যতটুকু লিখছেন মানে যতটুকু আপনার টেক্সট আছে ততটুকুর মধ্যে সে কালার নিয়ে আসে। দেখেন আমি যদি এটা দেই সিলেক্ট করে, তাহলে আমার যতটুকু সিলেক্ট করবো ততটুকু কী করছে সে পিছনে যে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিয়ে দিছে। আর টেক্সটের ফ্রন্ট কালার, সরি টেক্সট কালার যেটা, সেটা আপনি যদি এখান থেকে একটা সিলেক্ট করে দেন, ই করেন, কালারটা চেঞ্জ করেন, ইয়ে করে দেই, দেখেন যতটুকু সিলেক্ট রেখে আপনি এখান থেকে কালার চেঞ্জ করবেন ঠিক ততটুকু টেক্সটের কালারই সে চেঞ্জ করবে। দেখেন আমি এতটুকু সিলেক্ট করে আমি ব্ল্যাক দিছি, শুধুমাত্র এতটুকুই সে কী করছে, ব্ল্যাক করে দিছে। আবার এখান থেকে সিলেক্ট করে যদি আমি এখানে দেই, এখান থেকে ধরেন আমি কি দেবো, ব্লু দিলে বোঝা যাবে না। আচ্ছা এটাই বোঝা যায়। দেখেন এতটুকু কী করছে সে ব্লু করে নিছে। এরপরেরটা এখান থেকে আবার হচ্ছে ইয়েলো বা একটা যে কোনো একটা কালার, মানে মোট কথা আপনি যতটুকু সিলেক্ট করে এখান থেকে কাজ করবেন ঠিক ততটুকু টেক্সটেরই আপনার কী হবে, ওই বিষয়টা চেঞ্জ হবে। আমি ধরেন এটা সিলেক্ট করে এরপরে এখানে আসছে ফ্রন্টের স্টাইলটা, বা আপনার ফন্ট দেখতে কীরকম হবে, এটা সিলেক্ট করে যদি আমি এখান থেকে একটা দেই, দেখেন শুধুমাত্র অতটুকুই হচ্ছে কী হয়েছে, কালারটা চেঞ্জ হয়েছে বা স্টাইল চেঞ্জ হয়েছে যেটা বলেন। সিলেক্ট করার বিষয়টা বুঝতে পারছেন? এখান থেকে কার্সার রেখে আপনার মাউসটা প্লেস করে এতটুকু সিলেক্ট করবেন এভাবে, ঠিক আছে? আচ্ছা বুলেট পয়েন্টে ছিলাম, বুলেট পয়েন্টে দেখেন বুলেট পয়েন্টটা কী করে, ধরেন আমাদের হচ্ছে একটা লিস্ট করতে হবে যার মধ্যে কি হচ্ছে একটা টাইটেল থাকবে, টাইটেলের মধ্যে অনেকগুলো থাকবে। যেমন ধরেন যদি এরকম হয় যে ঢাকার মধ্যে কোন কোন জেলা, কোন কোন হচ্ছে থানা আছে, ধরেন আমি দেখলাম এখানে ঢাকা, হ্যাঁ ঢাকা লিখলাম, এটা একটু বড় করি, ধরেন এটা সাইজ 28। এখন ঢাকার মধ্যে কোন কোন জেলা আছে সেটা আপনি চাইলে একটু লিস্ট আকারে করতে পারেন। যেমন আমরা যখন কোডিং করছি, কোডিংয়ের মধ্যে একটা ছিল না যে সম্ভবত টেবিলের মধ্যে HTML যখন করি তখন লিস্ট আকারে কাজ করতে হয় না? আপনি কি আছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি শুনছি। আচ্ছা শোনেন, তো ওইখানে আপনার হচ্ছে কি হয়, একটা বুলেট পয়েন্ট আকারে আসে না যে সার্কেল থাকে, দেন হচ্ছে কি বলে বক্স থাকে, মানে একটা কি হ্যাঁ আপনার একটা আপনার হেডিং থাকে, তার মধ্যে হচ্ছে অনেকগুলো পয়েন্ট থাকে। তো এই বুলেট পয়েন্টগুলো ঠিক সেম বিষয়। এখানে ধরেন এই যে ঢাকার মধ্যে যদি আমি লিখি কী কী আছে, যেমন হচ্ছে মোহাম্মদপুর, আমি যদি এখান থেকে একটা সিলেক্ট করে এখন আমি যদি লিখি মোহাম্মদপুর, মোহাম্মদপুর, এখন লেখার পরে আমি যদি আবার এন্টার দিই, দেখেন আরেকটা বুলেট পয়েন্ট কিন্তু সে নিয়ে নিছে। হ্যাঁ এখানে ধরেন আবার লিখলাম হচ্ছে আগারগাঁও, আবার যদি একটা এন্টার দিই, দেখেন আবার নিচের লাইনে সে কী করছে আরেকটা নিয়ে নিছে। এখন লিখলাম এখানে হচ্ছে শ্যামলী, শ্যামলী। তো দেখছেন এখানে আমার তিনটা কী করছে, ঢাকার মধ্যে ঢাকাটা কী করছে আমার টাইটেল হিসেবে রেখে তারপরে হচ্ছে সে নিচেরগুলো লিস্ট আকারে নিয়ে আসছে। এখন যদি নিচে আরেকটা থাকে, যেমন ধরেন এখানে তো লিখছেন একটা টাইটেল দিছেন, এখন নিচে ধরেন ঢাকার বাইরে আর কি আছে, রংপুর আছে, রংপুরের জন্য তো আমার আর বুলেট পয়েন্ট হবে না। এটার জন্য এটা হচ্ছে কি আপনার বুলেট পয়েন্টটা কী করতে হবে, এখান থেকে ব্রেক করতে হবে। ব্রেক করবেন কীভাবে, একটা স্পেস দিয়ে নিচে একদম নিচে চলে আসবেন। আচ্ছা এন্টার দিলে নিচে আসে, এখন আপনি ব্যাক স্পেস করে এটা কেটে দেন, কেটে দিলে এটা কী করছে, এই বুলেট পয়েন্টটা চলে গেছে। এখন আপনি যা লিখবেন সেটা আবার টাইটেল হিসেবে আসবে। যেমন ধরেন আমি লিখে আবার যদি রংপুর, রংপুর মানে স্পেলিং ভুল আছে। আচ্ছা যাই হোক, এটা তো বুঝতে পারছেন যে আপনার এই বুলেট পয়েন্টের কাজ হচ্ছে লিস্ট আকার করা। আপনি চাইলে এখানে ডট না দিয়ে আপনি হচ্ছে আরও রাখতে পারেন, যেমন 1 2 3, দেখেন 1 2 3, দেন হচ্ছে ABCD, হ্যাঁ অনেকগুলো আছে।
এটা হচ্ছে বুলেট পয়েন্ট। এটা কিন্তু আমাদের এক্সেলে ছিল না, এই জন্য এটা দেখালাম আর কি। তো আরেকটা বিষয় আছে এই যে এখানে দেখেন, ধরেন আমি এটা আবার টেক্সটটা লিখি, এই ওলারে ম্যাপসন। এখন এখান থেকে এই উপরের যে অংশটা আছে না, এটাকে বলা হচ্ছে ডিক্রিজ ইনডেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে এদিকে আপনি ধরেন কিছু কিছু লিখছেন, সেটা হচ্ছে এই পাশে বেশি চলে আসে, যেমন এই যে ধরেন এদিকে বেশি চলে আসে। এখন এটা দিলে কি হবে, সেটা একবারে এই পাশে চলে আসবে। ধরেন এটা যদি দেই, মানে এটা এই পাশে নিয়ে আসে, দেখছেন? এটা যখন ক্লিক করতেছি তখন এটা এই পাশে চলে আসতেছে। আবার যদি এদিকে দিই, সেটা এই পাশে নিয়ে আসতেছে। এত কিছু দরকার পড়ে না, তারপরে দেখে দিতেছি আর কি। এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার শেডিং। হ্যাঁ, শেডিংটা কী করে, আমরা তো এটা দিয়ে কী করছি, আমরা হচ্ছে হাইলাইট করছি, মানে আমাদের যে টেক্সটটা যতটুকু লিখছি প্রত্যেকটা টেক্সটের ব্যাকগ্রাউন্ড থেকে কালার দিছি, মানে লাইনের পিছনে। তো আর এটাতে কি করে, এটাতে যতটুকু আপনি এরিয়া লিখছেন ততটুকু এরিয়া একটা স্কোয়ারের মতন করে সে এই করে নেয়, শেডিং শেডিং দিয়ে দেয়। হুম, দেখেন দুইটা কিন্তু আলাদা বিষয়। আমরা যখন ওই যে এক্সেলে সেলটাকে করতাম, ফিল কালার দিতাম, তখন কী হতো, ওই সেলটার কালার হতো না এরকম। আবার এখান থেকে যদি হাইলাইট দেন টেক্সট, দেখেন দুইটার কালার, দুইটার কাজ কিন্তু ভিন্ন কাজ। শেডিংটা কী করছে, এটার ব্যাকগ্রাউন্ডে হচ্ছে মানে যতটুকু এরিয়া আপনি লিখছেন ততটুকু ব্যাকগ্রাউন্ডের সে কালার দিয়ে দিছে। আর হাইলাইট কী করছে, আমরা ওই যে হাইলাইট ইউজ করি না, সেরকম আর কি, টেক্সটের মধ্যে সে দাগ টেনে দিছে। দুইটা কিন্তু ভিন্ন কাজ। এরপরে আসে হচ্ছে আমাদের টেবিল। এক্সেলও আমরা হচ্ছে সরি বর্ডার আর কি, টেবিল না, এটা হচ্ছে বর্ডার। আপনি যতটুকু এরিয়া মার্ক করে এখানে দিবেন, সে কী করবে, ততটুকু এরিয়া একটা বর্ডারের আন্ডারে নিয়ে আসবে। এবং সেই শেডিং যদি আপনি দেন, তাহলে এই বর্ডারের মধ্যেই কী করবে, সে কালার দেবে। ঠিক আছে? আর হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ফাইন্ড। ফাইন্ডটার কাজ কি, ফাইন্ড হচ্ছে ধরেন আপনার অনেক বড় একটা ডকুমেন্ট এখানে আছে, হ্যাঁ, তো তার মধ্যে ধরেন কোনো একটা স্পেসিফিক ওয়ার্ড আপনার খুঁজতে হবে, তো সেক্ষেত্রে আপনার এই ফাইন্ডটা কাজে লাগে। এটার শর্টকাট হচ্ছে আপনার কন্ট্রোল এফ। কন্ট্রোল এফ, আর যদি এখানে ক্লিক করেন তাহলে এটাই হবে না হবে। এখন এখানে এসে আপনার যে ওয়ার্ডটা দরকার সেটা যদি আপনি লিখেন, তাহলে দেখেন এই যে সেই হাইলাইট করে দিছে যে এখানে আমার কন্টেন্ট আছে, আর এটা শুধু একবারই আছে। এটা হচ্ছে খুঁজতে আর কি সাহায্য করে। অনেক বড় ডকুমেন্টের মধ্যে তো দেখা গেছে একটা ওয়ার্ড যদি খুঁজে লাগে, তো অনেক সময়ের ব্যাপার। তো এখানে যদি আপনি দেন, দেখেন অনেক সহজে আর কি কী আসতেছে, এটা মার্ক করে দিতেছে যে কোথায় আছে ফুল ডকুমেন্টের মধ্যে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে আরেকটা হচ্ছে রিপ্লেস। রিপ্লেসটার একই কাজ। রিপ্লেসটা ধরেন এই যে একটা ওয়ার্ড আছে লরেম লেখা, হ্যাঁ, এখন এটার বদলে আপনি এটা চেঞ্জ করে অন্য একটা ওয়ার্ড লিখতে চাচ্ছেন, বা ওই যে যেখানে যেখানে লরেম আছে সেখানে সেখানে আপনি ধরেন নাম লিখবেন কারো, সে আমার নামে, হ্যাঁ, এটা হচ্ছে আপনার লরেমের জায়গায় কী হবে, আমার নাম হবে। হ্যাঁ, এখন এটা যদি আপনি করে দেন, এই যে এখানে আছে রিপ্লেস, রিপ্লেসটা কী হবে, শুধুমাত্র একটার মধ্যেই রিপ্লেস করবে। আর যদি রিপ্লেস অল দেন, তাহলে যতগুলো জায়গায় হচ্ছে লরেম আছে ঠিক যতটুকু জায়গায় সে সেখানে সেখানে আরিফ লিখে দিবে, মানে ওই যাই লিখবেন এখানে তার সাথে ওটা রিপ্লেস করে দেবে। ঠিক আছে? আমি যদি এখন দেই রিপ্লেস, দেখেন সে কী করছে, এই যে এখানে শুরুতে লরেম ছিল সেখানে আরিফস নিয়ে আসছে। আরও যদি দু একটা ভিতরে থাকতো তাহলে সেখানেও ওই লরেমের জায়গায় আরিফস নিয়ে আসতো, মানে যে ওয়ার্ডটা দিতেন সেটা নিয়ে আসতো। এর মধ্যে আছে, এরপরে আছে হচ্ছে স্টাইলস। স্টাইলসের মধ্যে হচ্ছে আপনার শুরুর বিষয়টা, মানে লেখার ধরনটা কীভাবে হবে, মানে কতভাবে আপনি স্টাইল করতে পারবেন। আমি মনে হয় বিষয়গুলো ঠিকমতো বোঝাতে পারতেছি না, আমার মাথা একটু ব্যথা করতেছে। আপনি বুঝতেছেন তো? যদি কোথাও প্রবলেম হয় আমাকে বলবেন, হ্যাঁ? আচ্ছা ভাই, আমি বুঝতেছি। আচ্ছা, হোমের মধ্যে আর কোথাও ঝামেলা আছে, মানে আর কিছু বুঝতে অসুবিধা হয়েছে আপনার? না, আমি বুঝতে পেরেছি যতটুকু বোঝাচ্ছেন। আমার মনে হয় না আপনি বুঝতে পারছেন। ভাইয়া রেকর্ডেড তো হবে, আমি আবার দেখে নিতে পারবো তো। এখন যেটা দেখাচ্ছেন ওটা আমি বুঝতেছি।
আচ্ছা, এরপরে আছে হচ্ছে হোমের পরে আছে হচ্ছে ইনসার্ট। ইনসার্টের মধ্যে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কাজ, হ্যাঁ। আমরা যে সিভি বানাবো, সিভির মধ্যে যদি দেখেন, এখানে দেখেন একটা শেপ আছে, ট্রায়াঙ্গেল। দেন এখানে একটা সার্কেল আছে, তারপরে এই যে এখানে বুলেট পয়েন্ট ইউজ করছে। দেন এখানে আবার একটা শেপ আছে। তো এই শেপগুলো নেয়ার জন্য আবার এই যে একটা টেবিল আছে, তারপরে এখানে একটা আন্ডারলাইন তো আপনি এমনিতে করতে পারবেন। তো এই বিষয়গুলো নেওয়ার জন্য আপনার হচ্ছে ইনসার্ট থেকে এইগুলো ইউজ করতে হবে। দেখেন ইনসার্টের মধ্যে শুরুতে আসে হচ্ছে একটা কভার পেজ। কভার পেজটা কি? কভার পেজটা হচ্ছে আমরা বইয়ের মধ্যে কভার পেজ দেখি না, একদম উপরের যে পেজটা, ওটাকে তো কি বলি আমরা? কভার পেজ বলি, তাই না? বা একদম ফ্রন্ট পেজ বলি। তো এই কভার পেজের মধ্যে আপনার ওরকম বিল্ডিং কিছু কভার পেজ দেয়া আছে, দেখছেন? এই যে এখানে আমি যদি দেখাই, দেখেন এই একটা আছে, একটা আছে, মানে অনেকগুলো আছে। এরপরে আপনি যদি মোর কভার পেজ ফ্রম office.com যান, সেখানে আরও কভার পেজ পাবেন। তো এগুলো হচ্ছে আপনার ইনবিল্ড। আপনি যদি এখানে একটা ক্লিক করেন, ধরেন আমি যদি এটা ক্লিক করি, তাহলে দেখেন আমার শুরুর পেজটা, আমি তো কাজ করছি এই পেজের মধ্যে, যে লরেম এপসম যা আছে, যা লিখছে, আমি এই পেজের মধ্যে কাজ করছি। কিন্তু যখনই আমি কভার পেজ নিছি, সে কী করছে, একদম শুরুতে একটা পেজ দিয়ে দিছে। এই পেজটাই হচ্ছে কভার পেজ। এখন এখান থেকে চাইলে আপনি ইনফরমেশনগুলো চেঞ্জ করে আপনি স্টাইলটা ইউজ করতে পারেন। এরপরে যদি এটা পছন্দ না হয়, তাহলে আরও আছে, ওখান থেকে আবার এটা চেঞ্জ করবে, সিলেক্ট করে দিলেই ওটা চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে কভার পেজ। এরপরে আরও আছে হচ্ছে আপনার একটা ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজটাকে, ধরেন আমরা তো একটা পেজ নিলাম না শুরুতে, যখন একটা আমরা কাজ শুরু করলাম, তখন কী করছি আমরা? ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিছি না? তো এখন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমরা হচ্ছে একটা পেজের মধ্যে কাজ করতেছি। এখন এরকম হতে পারে না, কাজের মধ্যে আমাদের আরেকটা পেজের দরকার পড়তেই পারে। যেমন এটার মধ্যে আমি কাজ করতেছি, এখন আমার এই পেজে হচ্ছে না, আরেকটা পেজ লাগবে। তখন আপনি আরেক এখান থেকে ব্ল্যাঙ্ক পেজ নিতে পারেন। যদি নেন তাহলে কী আসবে, আরেকটা পেজ এখানে চলে আসবে। দেখেন, তিনটা পেজ হয়ে গেছে। কিন্তু আবার আরেকটাভাবে করা যায়, সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ না নিয়ে আপনি যদি এখানে কার্সার রেখে জাস্ট এন্টার দিয়ে নিচে আসতে থাকেন, দেখেন আমি যদি কার্সারটা জুম করে নিই, এই যে কার্সারটা এখানে মুভ করতেছে, এন্টার দিয়ে আমি যত নিচে যাব, নিচে যেতে যেতে একদম শেষে গিয়ে কী করবে, এই পেজে যখন একদম নিচে চলে আসবে, তখন সে আরেকটা পেজ নিয়ে আসবে, আরেকটা পেজের মধ্যে আমার কার্সার চলে আসতেছে। এইভাবেও করতে পারেন, দুটোটা ওয়ে আছে। এরপরে আছে হচ্ছে পেজ ব্রেক। পেজ ব্রেকটা কী করে, ধরেন এই যে আমি আগে দেখানো আগে ক্লিক করে দিচ্ছি, এখানে ধরেন অনেক কিছু আমি লিখছি, হ্যাঁ। এখন এরকম হইতে পারে না যে ধরেন এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত যে টেক্সটটা আছে, এটা অন্য পেজে চলে যাবে, আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমার এই পেজের মধ্যেই থাকবে, ঠিক আছে? তো এটার জন্য আপনি চাইলে ওই যে যেভাবে দেখালাম, এন্টার প্রেস করে করে নিচ পর্যন্ত গিয়ে দেন আপনি কি নতুন আরেকটা পেজের মধ্যে নিতে পারেন। কিন্তু এখান থেকে আরেকটা হচ্ছে অপশন আছে, আপনি যদি এখানে কার্সার রেখে জাস্ট পেজ ব্রেকে ক্লিক করেন, তাহলে দেখেন যেখানে কার্সার রেখে আপনি পেজ ব্রেক ক্লিক করছেন, ঠিক সেখান থেকে ব্রেক হয়ে আপনার কী করছে, অন্য একটা পেজে নিয়ে আসছে। দেখেন আমি এই যে ইটের আগে হচ্ছে কার্সার রাখছিলাম, কার্সার রেখে পেজ ব্রেক দিছি, সেটা কী করছে, এতটুকু তো আমার এই পেজে রাখছে, কিন্তু এরপরের যে অংশটুকু সে কী করছে, নতুন একটা পেজে নিয়ে আসছে। এরপরে আসে হচ্ছে আমাদের টেবিল। টেবিল তো হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ক্লিক করলে দেন হচ্ছে এখান থেকে আমরা সিলেক্ট করবো যে কটা টেবিল লাগবে। আমার সিভিতে যেটা দেখাচ্ছিলাম সেটার মধ্যেও কিন্তু আমাদের টেবিলের দরকার আছে। তো এখান থেকে আপনি রো আর হাইট যে কটা দরকার, রো কলাম যে কটা দরকার, সেখান থেকে জাস্ট সিলেক্ট করলে এটা কী হবে, একটা টেবিল ড্র হবে। দেখেন আমি 5/3 একটা টেবিল এখানে সিলেক্ট করলাম, এখানে কিন্তু হচ্ছে কার্সার যেখানে থাকবে সেখান থেকে কিন্তু টেবিল বিল্ড হবে। এখানে আমি যদি ক্লিক করি, তাহলে দেখেন আমার একটা টেবিল চলে আসে। এখন চাইলে এটাকেও আবার বাড়াতে পারেন, কমাতে পারেন, অথবা যদি এরকম চান যে আপনি টেবিল নিজের হাতে ড্র করবেন, যে আপনার কাস্টমাইজ হিসাবে, তখন আপনার যেখানে ড্র টেবিল নামে একটা অপশন আছে, এটা সিলেক্ট করে আপনার টেবিল কতটুকু দরকার আপনি জাস্ট এই যে পেন্সিলের মতন থাকবে, এখান থেকে ধরে যতটুকু প্রয়োজন বা যেভাবে আপনার দরকার ওইভাবে ড্র করতে পারেন।
একদম খাতা কলমের মতোই আপনি ধরে ধরে ড্র করে দেবেন। এখন এখান থেকে আপনি ড্র তো করলেন, এরকম হতে পারে না যে আপনার এখান থেকে কোনো একটা কলাম বা কোনো একটা এই আপনার কাটতে হবে, তখন আপনি এই যে ড্র টেবিলে যখন সিলেক্ট রেখে যখন ড্র করবেন, তখন হচ্ছে এই পাশে টেবিল লেআউট নামে যে একটা রিবন চলে আসছে, দেখছেন? এটাকে কিন্তু রিবন বলে। এই উপরের যেটা আছে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, এগুলোকে বলে রিবন, এবং এর আন্ডারে যা যা থাকবে এগুলো হচ্ছে রিবন মেনু, ঠিক আছে? তো এই যে টেবিল লেআউট নামে একটা কি আসে, রিবন আসে, এর মধ্যে ইরেজার, এই যে টেবিল মেনুর রিবন মেনুর মধ্যে যে ড্র টেবিল, তার নিচে হচ্ছে ইরেজার। এটা সিলেক্ট করলে আবার কি হবে, আপনি যা ড্র করছেন সেখান থেকে যে কাটতে পারবেন। আমরা যেমন এক্সেলে মার্চ করতাম, এখান থেকে এটা কেটে দিয়ে আপনি কী করতে পারেন, একসাথে করে দিতে পারেন যদি এটা প্রয়োজন পড়ে তখন আর কি। তো এই হচ্ছে টেবিল। এখন তারপরে আসে হচ্ছে আমাদের পিকচার। পিকচারটা হচ্ছে ধরেন এই যে আমরা যখন কভার নিছি তখন কভারের শুরুতে কী ছিল, একটা পিকচার ছিল না, যে দেখেন যদি ক্লিক করি যে এটার মধ্যে একটা পিকচার আছে, দেন এই যে এটার মধ্যে একটা ট্রেনের পিকচার আছে। তো আপনি হচ্ছে যখন আপনি কাজ করবেন তখন আপনার পিকচারের প্রয়োজন পড়বে। অথবা আমি যদি সিভিটাই দেখাই, দেখেন সিভির মধ্যে এই যে একটা মানুষের কী আছে, পিকচার আছে। তো এই পিকচারগুলো হচ্ছে আপনার কী করতে হবে, এই ইনসার্ট থেকে এসে আপনার পিকচারগুলো নিতে হবে। তো এখানে যদি আমি ইনসার্টে থেকে পিকচারে যাই, দিস ডিভাইস, আচ্ছা এক সেকেন্ড একটু হোল্ড করবেন। ক্লাস চলতেছে, মিউট করে বসে হয়েছি। ক্লাস এদিকে বলতে পারতেছে না যে রান্না আমার জন্য খাওয়া হবে না, এটা বলতে পারতেছে না। শালার মানুষ কারে ভালো বলছি বলে, আমি বলে কেউ ভালো না। হ্যাঁ কথা বললেন না, ক্লাস নিচ্ছা। আচ্ছা সরি একটু, হ্যাঁ যেটা বলতেছিলাম আর কি। এখন এখান থেকে এসে আপনি ডিভাইস সিলেক্ট করলে, করার পরে আপনি কোথা থেকে পিকচার নেবেন, হ্যাঁ সেটার হচ্ছে অপশন চলে আসতেছে। যেমন ধরেন এই যে কী আসছে আপনার হচ্ছে ডিভাইস থেকে, এখন আপনি সিলেক্ট করবেন কোথায় আপনার পিকচারটা আছে। হ্যাঁ আমি যদি আমার লোকেশনটা সিলেক্ট করি, যেমন ধরেন এটা করার পরে এই কর্নারে একটা ইনসার্ট নামে একটা অপশন আছে, এই যে দেখেন সিলেক্ট করার সাথে সাথে এই যে ইনসার্টের এখান থেকে ক্লিক করলে আপনার কী হবে, ওই পিকচারটা কী হচ্ছে আপনার ওই ডকুমেন্টের মধ্যে ইনসার্ট হয়েছে। এখন ইনসার্ট করার পরে এটা আপনার মুভ করতে হতে পারে, অথবা এটা ছোটো করতে হতে পারে না? তো তখন আপনার হচ্ছে এটা আপনি যদি এভাবে চান তাহলে মুভ হবে না। ইনসার্ট করার সাথে সাথে আপনি এটাকে ছোটো করতে পারবেন, কিন্তু বা বড়ও করতে পারবেন। দেখেন আমি ছোটো করতে পারতেছি, বড় হচ্ছে, কিন্তু আপনি চাইলে এটাকে এই পাশে আনতে পারতেছেন না, এটা নেক্সট পেজে চলে গেছে। এই দিকে আনতে পারতেছেন না, অথবা নিচের দিকে আনতে পারতেছেন না। এটা করার জন্য আপনার কি করতে হবে, এটার লেআউট যে আছে লেআউটটা চেঞ্জ করতে হবে। তো লেআউটটা চেঞ্জ করবেন, এটা ইনসার্ট করার সাথে যতক্ষণই সিলেক্ট করবেন দেখবেন এই যে এখানে একটা লেআউট অপশন আছে, যেটা এটাকে লেআউট অপশন বলে। এটা ক্লিক করলে এখান থেকে যতগুলো আছে তার মধ্যে শুধুমাত্র এই নিচের দুইটা, বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট, এই দুইটার একটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনার এটা কী হবে, মুভ হবে। ধরেন আমি এটা সিলেক্ট করলাম, কী বলে এটা হচ্ছে বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট। সিলেক্ট করার পরে আপনি এটাকে মুভ করাতে পারবেন। দেখেন এখন এটা কি হচ্ছে, মুভ হচ্ছে। এখন এখন এটা এখান থেকে কি হচ্ছে, মুভ হচ্ছে। তো আপনি যখন এই পিকচার কোন ডকুমেন্টের মধ্যে কোনো পিকচার ইম্পোর্ট করবেন অথবা হ্যাঁ পিকচার ইম্পোর্ট করবেন, তখন আপনার হচ্ছে এই বিষয়টা আগে মাথায় রাখতে হবে। এখান থেকে লেআউট অপশনটা চেঞ্জ করতে হবে। ভাই তুমি কি পাগল রে ভাই, বারবার ডাকতেছো। আচ্ছা পিকচারের বিষয়টা বোঝা গেছে। কি রে ভাই, আইসা কি
ওখানে জ্বালাবেন দেখে ওখান থেকে এখানে আসলাম। আচ্ছা আপনি কি আছেন? জি ভাইয়া, আমি আছি। আচ্ছা এরপরে পিকচার তো গেল, পিকচারের পরে আছে কি আমাদের হচ্ছে শেপ। এই শেপ যে দেখালাম না আমার যে সিবির মধ্যে দেখেন এই যে পাশে একটা, এই যে নিচে কর্নার একটা, এই দুইটা হচ্ছে শেপ নেওয়া হয়েছে। তো এই শেপগুলো আমরা যখনই ডকুমেন্টের মধ্যে কোনো শেপের প্রয়োজন পড়বে তখন হচ্ছে আমাদের এই ইনসার্ট থেকে এখান থেকে শেপ নিতে হবে। এইখানে আপনি ক্লিক করলে দেখবেন অনেকগুলো শেপ আছে। হুম, এখন ওই সিভিতে যেই শেপটা ইউজ হয়েছে সেটা হচ্ছে এই যে এটা কি বলে, রাইট ট্রায়াঙ্গেল বলে। হ্যাঁ, রাইট ট্রায়াঙ্গেলই তো সম্ভবত, হ্যাঁ রাইট ট্রায়াঙ্গেল। এখন এটা সিলেক্ট করার পরে আপনি জাস্ট এখানে ড্র করবেন। ড্র করার পরে ওটা যেহেতু উপরের দিকে ছিল সেই জন্য আমাকে এটা ঘোরাতে হবে। এখন রোটেট করার জন্য এই যে দেখেন উপরে আপনি যদি কার্সার নেন এটা কি হচ্ছে, রোটেটের জন্য কি আসে একটা অপশান আসে। এখন এটা ক্লিক করে আপনি যখনই ঘোরাবেন এটা ঘুরে যাবে। ঘোরানোর পরে এখন হচ্ছে এটা আপনার যেখানে দরকার সেখানে নিয়ে বসালাম। মানে ওটা উপরে ছিল, আমি এখানে উপরে বসালাম। এখন এটাকে আবার কী হবে, আমার এটা নিচে দিতে হবে না, এই নিচে। তো এই জন্য কী করবো, এটাকে আবার কী করবো, কপি করবো। কন্ট্রোল সি দিয়ে কপি এবং কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। করার পরে এটা উল্টো আছে, এটাকে আবার ঘুরিয়ে আগের মতন নিয়ে আসবো। এখন নিয়ে এটা নিয়ে নিচে বসাবো। হুম, এখন আমাদের সিভিতে হচ্ছে যে রিকোয়ারমেন্টটা চাইছে সে শেপের জন্য, কোথায় কোথায়, হ্যাঁ, at the top right and bottom left use rectangular shape, do two separate colors, মানে rectangular shape আমাদের ইউজ করতে বলছে। আচ্ছা ইউজ rectangular shape, আচ্ছা এখানে বলছে ইউজ rectangular shape, আমার হচ্ছে ট্রায়াঙ্গেল নেওয়া হয়েছে। তো মানে এটা হয় না, আমার হচ্ছে এখান থেকে rectangular যেগুলো আছে সেগুলো নিতে হবে। এটা আছে রেড ট্রায়াঙ্গেলস, এটা রাইট ট্রায়াঙ্গেল আছে। এটা যদি আমাকে নিতে বলে তাহলে এটাকে নিয়ে মুভ করে ঘুরিয়ে রোটেট করে আর কি দিতে হবে। তাহলে এটা ডিলিট করে দিই, এটা এইভাবে রোটেট করে আমাকে এইভাবে দিতে হবে। বুঝে গেছে বিষয়টা? এটাকে এইভাবে দিতে হবে। এখন এই দুইটার কালার আমি চেঞ্জ করবো। এটাতে রাইট ট্রায়াঙ্গেল না নিয়ে রেড ট্রায়াঙ্গুলার কেন নিলাম, বোঝা গেছে এটা? না, এটা বুঝি নাই। আচ্ছা আমি বলি, দেখেন আমাদের হচ্ছে বললাম, আমি শুরুতে বলছিলাম না, একটার মধ্যে হচ্ছে আমার ক্রাইটেরিয়া থাকবে আর একটার মধ্যে হচ্ছে আমার ডেমো থাকবে। তো ক্রাইটেরিয়ার মধ্যে আপনি যদি দেখেন এখানে কি বলছে, শেপের কথা বলছে। শেপের মধ্যে লিখছে at the top and right, at the top and right and bottom, টপ রাইট অ্যান্ড বটম, আচ্ছা তিনটা বলছে লেফট পার্ট। এটা হচ্ছে আপনার শেপগুলো কোথায় হবে, মানে এখানে একটা হবে, দেন এই যে বটমে একটা হবে, আর একটা হচ্ছে রাইট, মানে এখানে একটা হবে। তো এই তিনটা শেপের কথা আমাকে বলছে, টপ রাইট এবং বটম লেফট, এবং ইউজ পার্টিকুলার শেপ টু সেপারেট কালার্স, ইউজ রেড ট্রায়াঙ্গুলার শেপ। হুম, তো এই যেখানে লেখা আছে রেড ট্রায়াঙ্গুলার শেপ, তো এই লেখাটার জন্য আমার হচ্ছে একটা রেড ট্রায়াঙ্গুলারই নিতে হবে। আমি সহজে তো নিয়েছিলাম শুরুতে যে রাইট ট্রায়াঙ্গুলার যেটা, তো আমাকে বলছে যে রেড ট্রায়াঙ্গুলার। রেড ট্রায়াঙ্গুলার কোনটা, এই যেগুলো। তো এখন আমি যদি এটার বদলে এটা নেই তাহলে কিন্তু আমার হচ্ছে না, তাই না? আমি যেহেতু বলছে যে আমার রেড ট্রায়াঙ্গুলার নিতে হবে সেহেতু আমি রাইট ট্রায়াঙ্গুলার নিতে পারি না, তো এই জন্য হচ্ছে আমার এটা নিতে হয়েছে। এখন বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝেছি।
যদি এখানে না বলতো রেড ট্রায়াঙ্গুলার কথা যদি উল্লেখ না থাকতো তাহলে আমি আমার মতো করে আমি নিতে পারতাম, ঠিক আছে? যেহেতু বলে দিছে সেহেতু আমার এটাই ইউজ করতে হবে। এরপরে আছে হচ্ছে এগুলো যা আছে দরকার নেই, এত ইম্পর্টেন্ট না। স্ক্রিনশটটা নিতে পারেন ডকুমেন্টের মধ্যে। না। আচ্ছা, স্ক্রিনশটের একটা শর্টকাট আছে, শর্টকাট হচ্ছে আপনার উইন্ডোজ যে বাটনটা আছে না, উইন্ডোজ শিফট আর এস, এই তিনটা একসাথে ধরে প্রেস করলে দেখেন আপনার এই যে স্ক্রিনশট নেওয়ার জন্য কী হয়েছে, স্ক্রিনটা একটু হয়ে গেছে। এখন এখান থেকে যে সিলেকশন এরিয়া আসছে, এখন আমি যদি এখানে ধরে টান দিই, যতটুকু আমি সিলেক্ট করবো ততটুকু কী করবে, সে একটা স্ক্রিনশট নেবে। এই যে স্ক্রিনশট নিছে একটা, দেখছেন? এই যে স্ক্রিনশট নিছে। আর ওয়ার্ডের ডকুমেন্টের মধ্যেও একটা স্ক্রিনশট হয়েছে এইটা, এটা যদি ক্লিক করেন তাহলে আপনার হচ্ছে ট্যাবগুলো আছে না, সেই ট্যাব ধরে হচ্ছে আপনার স্ক্রিনশট নেবে। এই যে দেখেন, আমি যখন স্ক্রিনশটে দিলাম তখন এই যে আমার এটা স্ক্রিনটা কি হয়েছে, ব্লার হয়ে গেছে। এখন আমি এখান থেকে ধরে যতটুকু সিলেক্ট করবো ততটুকু স্ক্রিনশট নিয়ে কী করছে, আমার ডকুমেন্টের মধ্যে নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন? আর এই যে লেআউটের যে অপশনটা বলছিলাম, দেখেন আমার এই যে শেপটা কোথায় চলে আসছে, অন্য পেজে চলে আসছে। এটা কেন হয়েছে, আমার এই পিকচার যখন এই স্ক্রিনশট নিয়ে আসছে, এটা লেআউটটা হচ্ছে আপনার ইনলাইন উইথ টেক্সট করা আছে, যার কারণে শেপটা অপর পাশে চলে গেছে। এখন এটাকে যদি আমি যে ইনফ্রন্ট অথবা বিহাইন্ড টেক্সট দুইটার একটা করি, তাহলে দেখেন আমার শেপটা কিন্তু জায়গা মতো আছে এবং পিকচারও চাইলে আমি কী করতে পারতেছি, মুভ করতে পারতেছি। তো স্ক্রিনশটটা আপনি নেবেন কোত্থেকে, এটা বোঝা গেছে? স্ক্রিনশটটা ইনসার্টে এসে যেখানে স্ক্রিনশট আছে, আর হচ্ছে শর্টকাট যেটা ওই যে উইন্ডোজ বাটন এস, আর হচ্ছে উইন্ডোজ শিফট আর হচ্ছে এস। আচ্ছা। এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার অনলাইন ভিডিও। এটার মাধ্যমে আপনি ধরেন ইউটিউবে কোনো একটা ভিডিও আপনার ডকুমেন্টের মধ্যে আনবেন, সেটা হচ্ছে লিঙ্কটা এখানে জাস্ট দিয়ে দিলে কী হবে, যে আপনার ওই ভিডিওটা চলে আসবে। দেখেন যে এখানে ইউটিউবের অপশন আছে, দেন হচ্ছে ভাইমো, তারপর টেট, এগুলো হয়তো বা ভিডিও প্ল্যাটফর্ম। তো এখান থেকে সিলেক্ট করে আপনার এগুলোর হচ্ছে লিঙ্ক এখানে বসালে ওই ভিডিওটা এখানে প্লে হবে। এখানে আমি এর আগে ইউজ করছিলাম, সেগুলো হচ্ছে সাজেস্ট করতেছে, যে সাজেস্ট করলে এই যে এখানে উপরে আসতেছে। এখন আমি যদি এটা ক্লিক করে ইনসার্ট দেই, এটা কী ভিডিও ছিল আমি জানি না, অনেক আগে ইউজ করছি। ইনসার্ট করলে কী হয় দেখি একটু। হ্যাঁ আচ্ছা, এই ভিডিওটা হচ্ছে আমি করছিলাম। দেখেন আমি যখন ভিডিও আনছি তখনও কিন্তু একই যে বিষয় হয়েছে, দেখছেন? এই যে এটা হচ্ছে ইনলাইন উইথ টেক্সট করার কারণে আমার শেপ অপর পেজে চলে গেছে। এটাকে যদি আবার চেঞ্জ করে বিহাইন্ড টেক্সট অথবা ইন ফ্রন্ট অফ টেক্সট করি, তাহলে কী হয়েছে, আমার শেপ জায়গা আগের মতোই আছে, কিন্তু আবার এটা চাইলে মুভও করতে পারতেছি। এবং এই ভিডিও কিন্তু প্লে হবে, আপনি যদি ক্লিক করেন এই যে ভিডিও কিন্তু এটা প্লে হবে ইউটিউব থেকে, সরাসরি ইউটিউবে প্লে হবে। দেখেন এটা আমার ইউটিউবের অ্যাড চলে আসছে। আচ্ছা, এটা হচ্ছে অনলাইন ভিডিও। হ্যাঁ, আপনার হচ্ছে পিসিতে, আপনার নিজের পিসিতে যদি ভিডিও নাও থাকে তাহলেও আপনি কী করতে পারেন, অনলাইন থেকে ভিডিও আপনার ডকুমেন্টে নিয়ে আসতে পারেন। এবং এগুলো যখন প্লেস করবেন তখন কার্সার যেখানে থাকবে সেখান থেকে কিন্তু আপনার এগুলো প্লেস হবে। আমার কার্সার এই যে মিডিলে রেখে আমি এগুলো প্লেস করতেছি, তো সেই জন্য আমার হচ্ছে ভিডিও অথবা ইমেজ যাই বলেন সেটা কিন্তু মাঝখান থেকে ইনসার্ট হচ্ছে। এরপরে আছে হচ্ছে আপনার এই হেডার অ্যান্ড ফুটার। এই হেডার ফুটার হচ্ছে ধরেন এই যে আমার এখানে টেক্সট লিখছি না ডকুমেন্টের মধ্যে, এর এই যে উপরের যেই অংশটুকু আছে এটা কিন্তু খালি আছে, তাই না? এবং নিচে আপনি যখন লিখবেন দেখবেন নিচে একটা অংশ খালি থাকবে, একটুখানি অংশ খালি থাকবে। এই অংশটুকুকে বলে হচ্ছে হেডার অ্যান্ড ফুটার। উপরেরটা হবে হেডার আর নিচেরটা হবে হচ্ছে ফুটার। হুম, এই দুইটা হচ্ছে দুইটার কাজ। ধরেন এই যে হেডার যখন আপনি ক্লিক করবেন, এখন এখানে হচ্ছে আপনার কিছু বিল্ড ইন হেডার আছে, যেমন এগুলো হচ্ছে ব্ল্যাঙ্ক, এখানে কিছু নাই। আপনি এখান থেকে সিলেক্ট করে আপনার যে ইনফরমেশন বা যা আপনার লিখতে চান সেগুলো আপনি এখান থেকে নিতে পারবেন। এবং নিচের দিকে আসলে এখানে কিছু ডিজাইন করা আছে, দেখেন এই যে একটা হেডার আছে, এটা যদি নেই, দেখেন আমার টেক্সটের লেখা আমি যে কাজ করছি সেটা কিন্তু এখানে নিচে, তার উপরের অংশতে হচ্ছে আমার কি আসছে, একটা কিছু লেখার জন্য বা আপনি যেই হেডার সিলেক্ট করছেন সেই হেডারটা উপরে চলে আসে। এখন এখান থেকে আপনি টাইটেল চেঞ্জ করতে পারেন
এবং বা যে যে ইনফরমেশন চেঞ্জ করা দরকার আপনি এখান থেকে ধরে চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। এবং এটা যখন হেডারে যখন এডিট করবেন তখন আপনি ভিতরের কন্টেন্ট কী করতে পারবেন না, এডিট করতে পারবেন না, ঠিক আছে। আবার যখন ভিতরের কন্টেন্ট এডিট করবেন তখন আপনার হেডারও হয়ে যাবে। যেমন আমি যদি ক্লোজ হেডার ফুটার দিই, দেখেন আমার ফুটার এখন আমি এডিট করতে পারবো না, ঠিক আছে। আমার কন্টেন্ট এডিট করতে পারতেছি কিন্তু আমার হেডারে যত ক্লিক করে আমি পারতেছি না। আবার ক্লিক করতে, আবার এডিট করতে হলে ডাবল ক্লিক করতে হবে একসাথে। ডাবল ক্লিক করলে তখন আপনি হেডার এডিট করার অপশন পাবেন কিন্তু আবার কন্টেন্ট এডিট করতে পারবেন না, মানে একটা করলে আপনি আরেকটা করতে পারবেন না, ঠিক আছে। তো আমি ফুটারেও আরেকটা দিই, এটা ফুটারে হচ্ছে গিয়ে ধরেন একটা পেজ নাম্বার দিয়ে দিই, যে কতগুলো কয় নাম্বার পেজ আমি ইউজ করতেছি বা এরকম কিছু। এই যে এটা যখন দিব, আচ্ছা এটার পেজ ওই পাশে চলে গেছে, এটা মিডলে দেয়, ধরেন এই যেটা। এখন আমি যতগুলো পেজ নেব ঠিক একটা ততগুলো পেজ সে কী করবে, কাউন্ট করে হচ্ছে আপনার নাম্বার দিয়ে দেবে। ধরেন এখান থেকে আমি আরেকটা পেজ নিলাম, হ্যাঁ এই যেখানে। এখন আমি যদি জুম করি, এই যে দেখেন এখানে আমার ফুটারে কি আসছে, 2 আসে, মানে এটা কি সেকেন্ড পেজ, এবং উপরেরটা কি এই যে 1, মানে পেজ নাম্বার 1। তো আপনি যতগুলো পেজ দেবেন সে অটো কাউন্ট করে নিয়ে নেবে। এই হচ্ছে হেডার ফুটারের সুবিধা। ওকে, এরপরে হেডার ফুটার গেলো, এবং পেজ নাম্বারটাও একই। এবং ফুটারে আপনি পেজ নাম্বারের বদলে আপনি নাম লিখতে পারেন, হ্যাঁ, তারপরে হচ্ছে ডেট লিখতে পারেন, যেটা ইচ্ছা। তো মানে যাই লিখবেন সেটা হচ্ছে একদম আপনার পুরো পেজের একদম নিচের দিকে বা অথবা একদম উপরের দিকে আসবে। হেডার ফুটারের পরে হচ্ছে পেজ নাম্বার তো দেখালাম। এরপরে আসে হচ্ছে টেক্সট বক্স। হ্যাঁ, টেক্সট বক্সটা অনেক কাজে লাগে আপনাদের। ধরেন কোনো একটা সিভি বানাচ্ছেন, সিভির মধ্যে এরকম হয়েছে আপনার এই যে কার্সার যেটা রাখছেন এখানে যে মুভ করতেছে, এখন আপনি যদি এখানে কিছু লিখেন সেটা এখানেই থাকবে। এখান থেকে চাইলে আপনি সরিয়ে অন্য জায়গায় নিতে হলে ওটাকে পুরোটা কেটে নিয়ে আসতে হবে। কিন্তু এই যে টেক্সট বক্স যেটা, এটার একটা সুবিধা আছে। দেখেন আমি একটা টেক্সট বক্স যদি ড্র করি, এখান থেকে যে ড্র টেক্সট বক্স যেটা আছে এটা যদি নেই, তাহলে তাহলে কি আসে দেখেন, তাহলে যে প্লাস হয়ে আসে, মানে যখন ওই যে শেপ ড্র করছিলাম ঠিক সেরকম এখানে কি আছে, প্লাসের মতো আসে। আমি ধরেন হয়তো একটা টান দিলাম, তো এতটুকুর মধ্যে আমি ধরেন কিছু একটা লিখি, আমি এই টেক্সটে আবার লিখলাম, হ্যাঁ। লিখার পরে এখন আমার যে উপরে আমি টেক্সটগুলো এডিট করছি বা লিখছি, দেখেন এগুলো এখান থেকে আপনার যদি মুভ করতে হয় বা এখান থেকে সরিয়ে নিচের দিকে আনতে হয়, তাহলে হচ্ছে আপনার হয়তো বা এখান থেকে কাটতে হবে, সিলেক্ট করে নিচে কাটতে হবে এবং এখানে এসে কী করতে হবে, পেস্ট করতে হবে, অথবা এন্টার দিয়ে আপনার হচ্ছে নিচের দিকে আনতে হবে। হুম কিন্তু এই টেক্সট বক্সের সুবিধা কি, টেক্সট বক্সটা কী কাজ করে দেখেন, আমি এই জাস্ট টেক্সট বক্সের উপর সিলেক্ট করলাম, এখন এখান থেকে ধরে আমি যদি এদিকে ওদিকে নেই, যেখানে খুশি আমি কী করতে পারি সেখানে মুভ করতে পারতেছি। আবার এটার মধ্যে আমি যদি ক্লিক করে আমি যদি নিচের দিকে আসি, দেখেন এটা পুরো পেজটাকে সে নিচে নিয়ে আসতেছে, মানে যা যা কাজ করছে আমার শেপ সহ সে নিচে নিয়ে আসতেছে। তো এটা অনেক একটা অসুবিধার মতন, একটা মেসের মতো কাজ করে। এই দেখেন আমার এই শেপটা আবার কি আসে, নিচে চলে আসে, এন্টার দিয়ে নিচে আসলে আমার এই শেপ সহ কী করছে এটা নিচে নিয়ে আসে। কিন্তু টেক্সট বক্সের আপনি যেখানে খুশি সেখানে নিয়ে যান, আপনি একদম চাইলে পেজের একদম শেষেও নিয়ে আসতে পারেন, কিন্তু আপনি যখন এখানে টেক্সট লিখবেন সেটা কিন্তু একদম শেষে বা উপরে যাবে না, এটার নির্দিষ্ট মার্জিন আছে, সে মার্জিনেই থাকবে। এটা হচ্ছে টেক্সট বক্সের সুবিধা। এবং আমরা যখন সিভি বানাবো, দেখেন এই যে এই সিভিটা যখন বানাবো, এটার দেখেন এই যে উপরে যে লেখাগুলো লিখছে, এগুলো যদি আপনি হেডারের মধ্যে লিখতে যান বা আপনিও যদি এত উপরে লিখেন তাহলে অনেক সময় লাগবে আপনার। কিন্তু আপনি যদি একটা সিম্পল টেক্সট বক্স ড্র করে এখানে লিখেন তাহলে অনেক তাড়াতাড়ি আপনি লিখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, টেক্সট বক্সের বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে। এরপরে আছে আপনার এদিকে এগুলোর এত ইম্পর্টেন্স নাই, তারপরে আছে হচ্ছে লেআউট। এই লেআউটের মধ্যে এই পেজ সেট আপ যে অপশানটা আছে এর মধ্যে আমাদের টুকটাক কিছু কাজ আছে। এই শুরুতে আসে হচ্ছে মার্জিন। যেমন আমি যখন এই যে লিখতেছি, দেখেন এটা কিন্তু এখান থেকে শুরু করছে, মানে কি এই দিক বরাবর সে হচ্ছে একটা গ্যাপ রাখছে এবং এদিকে একটা গ্যাপ রাখছে।
তো এটা হচ্ছে মার্জিন। আমরা যেমন এই যে খাতে ডাক্তারি না যে এর মধ্যে আমরা লিখবো বা এর বাইরে আমরা লিখবো না, ঠিক এটাও একই কাজ করে। এটা কেটে দেয়। এখন এটা দেখেন, এই যে ওপরে নিচে সে একটা কী করছে, ডিফল্টভাবে সে জায়গা গ্যাপ রেখে তারপরে লেখা শুরু করছে। তো এটা হচ্ছে মার্জিন। এখন এই লেআউটের মধ্যে আপনি যদি মার্জিন চেঞ্জ করেন, দেখেন এটা নর্মাল আছে, মানে কি চতুর্দিকেও 1 ইঞ্চি কী করে সে ছেড়ে নিয়ে তারপরে কাজ করছে। আমি যদি এই বিষয়টাকে ন্যারো করি, মানে 0.5 করে দিই মার্জিন, তাহলে দেখেন লেখাগুলো অনেক উপরে চলে গেছে না। এরপরে ধরেন যদি মডারেট দেই, মানে এটার এক একটা সাইজ আছে এক এক রকম। যেমন এটাতে হচ্ছে মডারেট যেটা দিছি সেটা উপর দিকে 1 ইঞ্চি ছাড়বে এবং সাইড থেকে 0.75 ইঞ্চি ছাড়ছে। তো এইটা এইভাবে হচ্ছে আপনার মার্জিন সিলেক্ট করে। এবং আপনার কিন্তু যে মার্জিনের কথা বলা থাকবে, দেখেন আচ্ছা এটার মধ্যে নাই, অনেকগুলোতে অনেক জবে হচ্ছে আপনার মার্জিনের কথাটা বলা থাকে, আবার অনেক থাকে না। তো যদি থাকে তাহলে এখান থেকে হচ্ছে মার্জিনটা আপনি চেঞ্জ করে নেবেন, আর যদি না থাকে তাহলে আপনার ইচ্ছা মতো। এরপরে আসে হচ্ছে ওরিয়েন্টেশন। এই ওরিয়েন্টেশনটা কি করে, ওরিয়েন্টেশনটা আমার পেজটা যদি দেখেন এটা কিন্তু খারাপভাবে আসে না, মানে এই পাশে একটু কম, হাইটটা অনেক লম্বায় আছে, ওয়েটটা হচ্ছে একটু কম আছে, মানে খারাপভাবে আছে আর কি। এখন এখান থেকে ওরিয়েন্টেশন যদি আমি, এটাকে বলে পোর্ট্রেট, হ্যাঁ খারাপভাবে আছে মানে এটা পোর্ট্রেট। এখন ল্যান্ডস্কেপ যদি করি, দেখেন পেজ আবার আরেকটা নিয়ে নিছে, দেখেন এটা পেজ। এখন ল্যান্ডস্কেপ যখন করছি তখন সেটা কী হয়েছে, শোয়ানোভাবে হয়েছে। এই হচ্ছে পোর্ট্রেট। এখানে যদি দেখেন যে পেজ একটা খারাপভাবে আসছে, সেটা হচ্ছে পোর্ট্রেট। আর ল্যান্ডস্কেপে কী হচ্ছে, এটা শোয়ানোভাবে আসছে। এটা হচ্ছে ওরিয়েন্টেশন। এরপরে আসে হচ্ছে সাইজ। এই সাইজটা হচ্ছে আপনার থাকবেই, সবগুলো জবের মধ্যেই সাইজ থাকবে। দেখেন এই যে শুরুতে পেজ লেআউটের মধ্যে গেছে পেজ সাইজ A4। তো আপনার যে পেজটা থাকবে সেই পেজটা হচ্ছে A4 সাইজের হতে হবে। তো আমি দেখি আমি কী নিচ্ছি, আমি এখানে লেটার সাইজ নিচ্ছি। লেটারের সাইজ হচ্ছে 8.5 ইঞ্চিস ইন্টু 11 ইঞ্চিস। আর A4 যেটা আছে সেটা হচ্ছে 8.27 ইঞ্চিস ইন্টু 11.69 ইঞ্চিস। A4 পেপারের সাইজ এটা। তো যেহেতু আমাকে A4 বলছে, এখান থেকে A4 দিলাম। দেখেন এদিক দিয়ে একটু সাইজ বড় হয়েছে, ঠিক আছে। আর হচ্ছে এরপর একটা হচ্ছে কলাম। এই কলামটা হচ্ছে আপনার ধরেন এই পেজের মধ্যে আমি তো একটা কলামে লিখছি, যার কারণে সে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছে। এখন এই বিষয়টাকে যদি আমি দুইটা কলাম করে দেই, দুইটা কলাম করি, তাহলে সে কী করছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসছে, এক লাইন ব্রেক দিয়ে সে আবার এখান থেকে শুরু করে এখান পর্যন্ত আসছে। দেখি মাঝখানে কী করছে, এটা দুইটা ডিভাইড করে দিছে। তো এই বিষয়টা হচ্ছে কলাম। আপনি যদি 3টা দেন তাহলে কী হচ্ছে, সে 3টা ভাগে নিয়ে আসছে। 4টা দিলে 4টা এখানে নাই। আপনি যদি মোর কলামসে যান তাহলে যেখান থেকে 3টে থেকে আপনি 4টা 5টা 6টা যতটুকু আপনার দরকার সেখান থেকে জাস্ট দিয়ে আপনি যে লিখতে পারেন। দেখেন এটা 5টা কলামে ভাগ হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে কলাম। আর একটা দিলে এক লাইনের মধ্যেই সব চলে আসে। এরপরে আসে হচ্ছে ব্রেক। এই ব্রেকটা মাঝে মাঝে কাজে লাগে। যেমন ধরেন এই যে আমাদের যেই কাজটা বলছে, যেখানে দেখেন পেপার ওরিয়েন্টেশন, ফার্স্ট পেজ পোর্ট্রেট, সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ। ওরিয়েন্টেশন মাত্র দেখালাম না, পোর্ট্রেট হচ্ছে খাড়াভাবে এবং ল্যান্ডস্কেপ হচ্ছে কি শোয়ানোভাবে। তো এখানে বলছে কি ফার্স্ট পেজ যেটা আছে সেটা কী করছে, পোর্ট্রেট রাখতে বলছে, এবং সেকেন্ড পেজ হচ্ছে আমার ল্যান্ডস্কেপ রাখতে বলছে। এখন এই বিষয়টা আপনি যদি এখানে দেখেন, আমার এই ফার্স্ট পেজ যেটা আছে সেটা কি আছে, পোর্ট্রেট আছে। এখন এখান থেকে যদি আমি আরেকটা পেজ নেই, ধরুন আরেকটা পেজ আমি এখানে নিলাম। এখন আমি যদি আমার যে ওরিয়েন্টেশন যেটা ছিল সেটা হচ্ছে কি আছে, ল্যান্ডস্কেপ আছে। এখন আমি সেকেন্ড পেজে রেখে যদি আমি কার্সারটাকে ল্যান্ডস্কেপ করি, আচ্ছা এটা ল্যান্ডস্কেপ হয়েছে, হ্যাঁ আচ্ছা এটা হয়েছে। অনেক সময় কি হয় যে আপনি যদি এটা একটা কার্সার রেখে আপনি এখান থেকে ওরিয়েন্টেশন চেঞ্জ করেন, তাহলে দুইটা পেজেরই ওরিয়েন্টেশন চেঞ্জ হয়ে যায়। তো এটা হয়তো বা এখান থেকে অটো ব্রেক নিয়ে নিছে, যার কারণে হচ্ছে এরকম হয়েছে। আর যদি ওরকম হতো যে একটা কে রেখে আপনি যদি ওরিয়েন্টেশন চেঞ্জ করেন, দেখেন মানে মাঝে মাঝে আপনি যখন ওরিয়েন্টেশন চেঞ্জ করবেন তখন দুইটা পেজে একসাথে ল্যান্ডস্কেপ অথবা একসাথে পোর্ট্রেট হয়ে যায়।
তো এটা তো আপনাকে বলে নাই যে একটা দুইটা পেজই আপনার পোর্ট্রেট হবে বা দুইটা পেজ ল্যান্ডস্কেপ হবে, আপনাকে বলছে একটা পেজ পোর্ট্রেট রাখার জন্য আর একটা বলছে ল্যান্ডস্কেপ রাখার জন্য। তো এখন আমি যদি এখান থেকে একসাথে চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু হবে না। তো আপনার যদি হয় তখন আপনার এই ব্রেক থেকে গিয়ে এই যে নেক্সট পেজের যে ব্রেক সেকশনটা আছে সেটা সিলেক্ট করে আরেকটা পেজ নিতে হবে। এই নেক্সট পেজের যে ব্রেকটা আছে এটার কাজটা কি, এটার কাজ হচ্ছে এই পেজের সাথে পরবর্তীতে যে পেজটা আনবে তার কোনো সম্পর্ক থাকবে না, দুইটা একদম আলাদা থাকবে। হুম। তো আপনি যদি এই পেজটার ওরিয়েন্টেশন চেঞ্জ করে রাখেন তার ইফেক্ট এই পরবর্তী পেজে আসবে না। এটা হচ্ছে এই পেজ ব্রেক, যেটা নেক্সট পেজের যে ব্রেকটা আছে সেটা এই কাজটা করে। এছাড়াও আরও কয়েকটা আছে এখানে, যে পেজের একটা আছে, এটা এটা দিলেও একই হয়। দেখেন আমি যদি এখান থেকে যাই পেজ ব্রেকে দিই, এটা নিলাম 3 নাম্বার পেজ, এখন যদি পোর্ট্রেট দিই, এই যে দেখেন এই বিষয়টা হয়েছে এখানে। আমি যখন এই যে পোর্ট্রেট দিলাম আমার দুইটাই কিন্তু কী হয়েছে, পোর্ট্রেট হয়ে গেছে। সেকেন্ড পেজে রেখে আমি যদি ল্যান্ডস্কেপ দেই দেখেন আমার দুইটাই কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেছে। এই যে এই বিষয়টাই বলার চেষ্টা করতেছিলাম, তখন হয়তো বা কোনোভাবে ওই ব্রেকটা হয়ে গেছে। তো এই বিষয়টা থেকে বাঁচার জন্যই আমরা হচ্ছে ওই এখান থেকে এই নেক্সট পেজের যে ব্রেকটা আছে সেটা ইউজ করব। এই নেক্সট পেজের ব্রেকটা আমি যদি সিলেক্ট করি, এখন এই যে নেক্সট পেজে এসে আমি যা করব এটা যদি ল্যান্ডস্কেপ করি দেখেন এই যেটা ল্যান্ডস্কেপ হয়েছে। শুরুতে এই সেকশনটা হয়তো বা কোনোভাবে সিলেক্ট হয়েছে। আচ্ছা, এই এতটুকুই। এর মধ্যে আপনি যদি সবগুলো বিষয় বা সবগুলো টুলস আপনি যদি বুঝতে পারেন বা ইউজ করতে পারেন তাহলে আপনার হচ্ছে এই সিভিটা আপনি করতে পারবেন। এই যে এটা বুঝা গেছে? জি ভাইয়া। এখন এটাকে করে দেখাবো নাকি করতে পারবেন? ভাইয়া নিজে একটু প্র্যাকটিস করে দেখবো না? না আমি একটু দেখা দেবো নাকি আপনি প্র্যাকটিস করবেন? ভাইয়া দেখিয়ে দিলে ভালো হয়। আচ্ছা। আচ্ছা দেখেন আমরা যখন শুরুতে করতেছিলাম আমরা তো জানি একটা শেপ আছে, এটা একটা শেপ, এটাও একটা শেপ। হ্যাঁ, তো দুইটা শেপ হচ্ছে আমার কি করতে হবে, আগে শুরুতে ইনসার্ট থেকে নিয়ে নেই। ধরেন একটা আমার যেহেতু রেক্ট্যাঙ্গেল বলছে, হ্যাঁ, আমরা যখন কাজ করব তখন আমরা কি করব, ওই বিষয়টা দেখে রাখবো যে আপনাকে কি কি ইউজ করতে বলছে বা কি কি ইউজ করার জন্য অনুমতি দিয়েছে। হ্যাঁ, সেই বিষয়টা দেখলে কি হবে যে আপনার ভুল হওয়ার সম্ভাবনা অনেকটা কম হবে। ধরেন আমাকে যে শেপটা বলছে রেক্ট্যাঙ্গেল, তো সেটা আমি এখানে নিলাম, আমি এটা কপি করে পেস্ট করলাম। এবং দুইটা, আচ্ছা এই শেপের কালার কীভাবে চেঞ্জ করবেন সেটা তো দেখা হয়নি। আচ্ছা এখন দেখাচ্ছি। ধরেন যেহেতু দুইটার দুইটা ভিন্ন কালার দিতে বলছে সেহেতু আমরা কি করব, দুইটার কালার চেঞ্জ করে দেবো না, এটার কালার এটা থাক সমস্যা নেই। আচ্ছা এটারই কালার চেঞ্জ করি। আপনি যখন এই শেপটা সিলেক্ট করবেন ক্লিক করার পরে দেখেন যে শেপ ফরম্যাট নামে কি আসে, একটা রিবন আসে। যে আমি যদি মাঝখানে রাখি এখানে কিন্তু নাই, এটাতে ক্লিক করলে যে শেপ ফরম্যাট নামে কি আসছে, একটা রিবন আসে। এখন এটার মধ্যে যদি যান তাহলে যে শেপ স্টাইল নামে কি আসে, একটা রিবন মেনু আসছে। এখন এইখান থেকে আপনি যে শেপ ফিলে গিয়ে যে কালার চুজ করবেন ওটাও কি হবে, ওই কালারেই এখানে চেঞ্জ হবে। দেখেন আমি যদি এটা দিই দেখেন আমার এটা ওটা যে কালারটা দিছি সেটা কিন্তু সাথে সাথে ওই কালারটা নিয়ে নিছে। এবং এখানে একটা বিষয় দেখেন, যদি দেখাই দেখেন এখানে একটা কালো লাইন আছে না, দেখা যায়? ভাইয়া দেখা যাচ্ছে কিন্তু তো অল্প, বেশি না। হ্যাঁ হ্যাঁ, এটা অল্প আছে কারণ এটার সাইজটা অনেক কম আছে এই জন্য। আমি সাইজটা বাড়াই, দেখেন এটা সাইজটা বাড়ালে আউটলাইন থেকে এই যে এটার সাইজটা বাড়ানোর অপশনটাও কিন্তু এই যে এখানে শেপ ফিলের নিচে শেপ আউটলাইন, ওইটাকে বলে আউটলাইন। আউটলাইন সিলেক্ট করে এই যে উইথ যে অপশনটা আছে এটা সিলেক্ট করে এই ধরেন আমি 6 ফিটে দিলাম, এখন দেখেন এটা কত মোটা হয়েছে, তখন কিন্তু অনেক চিকন ছিল, তাই না? হ্যাঁ। এটা হচ্ছে আউটলাইন। এই বর্ডারটা হচ্ছে আমার নাই এখানে। আপনি যদি ডেমোতে দেখেন দেখেন এখানে কিন্তু কোনো আউটলাইন আছে, কোনো আউটলাইন নাই না। কিন্তু। তো এই আউটলাইনটা আপনার হচ্ছে কী করতে হবে, মুভ করতে হবে। সেটার জন্য আউটলাইনে যাবো, আউটলাইনে গিয়ে যে দেখেন এখানে নো আউটলাইন নামে একটা অপশন আছে, এটা সিলেক্ট করলে কী হবে, কোনো বর্ডার থাকবে না, দেখছেন, কোনো আউটলাইন নেই। এখান থেকে কালার চেঞ্জ করবেন। আচ্ছা এরপরে আছে হচ্ছে আমাদের পিকচার। পিকচারের জন্য তারা কি করছে, একটা
ওই সার্কেল ড্র করছে আর কি। সার্কেলটা কোথায়, এই যে শেপের এখানে এসে আপনার দেখেন এই যে বেসিক শেপের মধ্যেই সার্কেল আছে, এটা আমি একবার সিলেক্ট করছি এই জন্য এখানে মার্ক হয়ে আছে। এখন আমি এটা সার্কেলটা ড্র করব শিফট ধরে, হ্যাঁ শিফট ধরে এখানে ড্র করলে কী হবে, একদম পারফেক্ট হবে। শিফট ছাড়া যদি আমি দিই দেখেন এটা তেরা বেঁকা হচ্ছে, হ্যাঁ একদম পারফেক্টলি ড্র করার জন্য আমরা শিফট ধরে তার দেন হচ্ছে ড্র করব। এখন ড্র করার পরে হচ্ছে আমাদের এটার মধ্যে কী করতে হবে, একটা পিকচার নিতে হবে। এখন আমরা তো পিকচার ইম্পোর্ট করছি কোত্থেকে, এই যে ইনসার্টে এসে যদি আমরা পিকচার সিলেক্ট করি তাহলে কী হবে, পিকচার আমার পুরো শেপের মধ্যে আসবে। কিন্তু আমার এখানে পিকচার নেওয়া হয়েছে কোথায়, এই সার্কেলের মধ্যে। সার্কেলের যে শেপটা আছে সেই অনুযায়ী কি আসে, পিকচার আসে। তো এই শেপের মধ্যে হচ্ছে আপনার পিকচার আনার জন্য আবার এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে শেপ ফরম্যাটে গিয়ে এখানে যে শেপ ফিল যেটা আছে সেটা সিলেক্ট করবেন। করার পরে এইখানে দেখেন যে পিকচার নামে একটা অপশন আছে, দেখা যায়। এই পিকচারে যদি ক্লিক করি ঠিক সেমভাবে যেভাবে আমরা যেভাবে পিকচার ইম্পোর্ট করতাম মানে ইনসার্ট করতাম ওই একইভাবে মেনুটা আসে। মানে এখান থেকে আপনি যদি সিলেক্ট করেন, ধরেন এটা সিলেক্ট করলাম, তাহলে দেখেন আমার শেপ যেই সাইজের আছে মানে যেভাবে আছে ঠিক সেভাবে কি আসছে, আমার পিকচারটা চলে আসছে একদম সার্কেলভাবে। কিন্তু আমার পিকচার কী ছিল, রেক্ট্যাঙ্গেল ছিল, মানে চতুর্দিকে ছিল। আর যদি শেপের মধ্যে শেপ ফিল থেকে যান তাহলে শেপের যে ডিজাইনটা আছে ঠিক সেভাবেই পিকচার চলে আসবে। এখন এখান থেকে আমার হচ্ছে যে আউটলাইনটা আছে দেখেন, এই শেপের চারদিকে একটা বর্ডার আছে না, এই বর্ডারটা হচ্ছে আমার বাড়াতে হবে। এই বাড়ানোর বর্ডারটার সাইজ কত হবে সেটাও বলে দিচ্ছে, যে ফটোগ্রাফের জন্য দেখেন শেপ বলছে রাউন্ড, এটার সাইজ বলছে 1.62 ইঞ্চিস কি 1.62 ইঞ্চি, এবং বর্ডার যে উইথটা সেটা হচ্ছে 6 পিটি। এই শেপটার বা এই সার্কেলটার সাইজ হচ্ছে 1.62 ইন্টু 1.62। এ চেঞ্জ করবেন কোত্থেকে, এটা সিলেক্ট করার পরে শেপ ফরম্যাটে অটোমেটিক চলে আসছে, না আসলে এখানে ক্লিক করবেন। দেন এই যে শেপ ফিল তো আমরা এখান থেকে চেঞ্জ করছি, আউটলাইন এখান থেকে চেঞ্জ করছি, এবং এর পাশে যে সাইজের অপশন আছে এখান থেকে আপনার যে সাইজটা দরকার সেটা এখানে লিখে দেবেন 62, দেন হচ্ছে নিচে 1.62, এই দুইটা দিয়ে সিলেক্ট করবেন। আচ্ছা এর মাঝে আরেকটা জিনিস দেখাই, আপনি যে কখনো যদি এটা চেঞ্জ করতে যান, হ্যাঁ এভাবে দেখায়, হ্যাঁ এটা ধরেন আমি এখানে লিখলাম 1.62, চেঞ্জ হচ্ছে না। আচ্ছা এটা চেঞ্জ হচ্ছে না, এটা মনে হয় করতে হবে। আচ্ছা এটা হয়তো বা পিকচারের সাইজটা এরকম, এই জন্য যেটা দিচ্ছি সেটাই নিয়ে নিতেছে। আমি এই যে হ্যাঁ এই বিষয়টা দেখা গেছে, দেখেন আপনার যদি ধরেন আমার বলছে কি 1.62, 1.62, আমি যদি একটা চেঞ্জ করতেছি পরেরটাও কি আসে 1.62 চলে আসছে অটোমেটিক, আমি কিন্তু পরেরটা লিখে নেই মাত্র, ঠিক আছে। এখন এখানে যেহেতু বলে দিস 1.62 এই জন্য আমি নিচেটা রাখতেছি। যদি এখানে কোনো কারণে বলতো বা এই একটা বলছে 1.62 আর একটা বলছে হচ্ছে শুধুমাত্র 1 রাখার জন্য, তো এখন আপনি এই যে একটা তো রাখছেন 1.62, এখন নিচেরটায় আমি যদি 1 রাখি, শুধুমাত্র 1 রেখে যদি তখন ইন্টার দিই দেখেন আমার উপরটাও কী হচ্ছে 1.62 থেকে কী হচ্ছে 1 নিয়ে নিছে। এখন 1 তো আমাকে বলে না, এখানে আমার 1.62 লাগবে এবং এখানে 1 লাগবে। তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন, এখানে যতবারই আপনি লিখেন না কেন 1.62 ধরেন আমি লিখলাম, এই নিচেরটাও অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। তো এই বিষয়টা হচ্ছে যখন হবে তখন এই নিচের অ্যারোতে ক্লিক করবেন। এটা হওয়ার কারণ হচ্ছে আপনার যে এক্সপেক্ট রেশিও যেটা আছে মানে ছবির যে রেশিওটা আছে সেটা কি এখানে যে লক করা আছে, দেখেন যে লক এক্সপেক্ট রেশিও, এটা আমি যখন দেখাইছি তখন এটা আনমার্ক করে দিয়েছিলাম, আপনাকে দেখাইতে যেটা আবার মার্ক করা হয়নি। তো এখন আমি যদি এটা আনমার্ক করি, আনমার্ক করে যদি ওকে দেই, এখন আমি যদি উপরটা লিখি 1.62 এবং নিচেরটা যদি লিখি 1, দেখেন আমার উপরে 1.62 ঠিকই আছে এবং নিচে আমি যদি 1 চাইছি সেহেতু আমার 1 আছে, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আপনার সাইজ দিতে হবে এবং সাইজে যদি ওই প্রবলেমটা হয় তাহলে এভাবে ফিক্স করতে হবে। এখন যেহেতু বলছে 1.62 এই জন্য এটা রেখে দিলাম। সাইজের বিষয়টা বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝেছি।
আচ্ছা আমার ফটোগ্রাফারটা গেলো এবং এই যে পেজ লেআউট যেটা সেটাও গেলো। এরপরে সরি দেন হচ্ছে শেপও গেছে। এরপরে আসে হচ্ছে আমার টেক্সট। টেক্সট বলছে হচ্ছে ফন্ট হবে তোহমা, সাইজ টাইটেল সাইজ হবে হচ্ছে 34। আচ্ছা এই তোহমা যেটা এটা হচ্ছে একটা বাংলা ফন্ট, হ্যাঁ বাংলার জন্য বলছে যে যেখানে যে বাংলাগুলো আছে এই বাংলাগুলোর জন্য বলছে হচ্ছে তোহমা হবে। বাংলা সরি মিস্টেক করছি, এই যে নিকোশ হচ্ছে বাংলার জন্য আর তোহমা ইংরেজির জন্যই। আপনি এই নিকোশ যেটা সেটা বাংলার জন্য। তোহমা বলছে আমার ফুল পেজের যেই ফন্ট হবে সেটা হবে তোহমা। যে এখান থেকে আমি যদি তোহমা লিখি, স্পেলিং মিস্টেক হচ্ছে, তাহমা সরি এই যে তাহমা লিখছি দেখেন এখানে চলে আসে, এই তাহমা ওয়ার্ডের মধ্যে আছে। আমার ফন্ট কি তাহমা সিলেক্ট হয়েছে। এখন এই যে নাম যেটা সাইজ ফর টাইটেল নেম, মানে এই যে ওনার যে নামটা লিখছে যে রায়ান মাহমুদ, এই নামটার জন্য আমাকে কি লিখে দিছে, সাইজ লিখে দিছে, সেটা কত হবে 34। তো আমি এখন এই যে টেক্সট বক্স যেটা দেখাছিলাম সেখান থেকে আমরা একটা টেক্সট বক্স নিয়ে নিই। ধরেন একটা টেক্সট বক্স ড্র করলাম, এই যে এখানে করার পরে যে নামটা আছে সেটা এখানে লিখলাম। হ্যাঁ এখন এটার সাইজ যেটা আছে সেটা হচ্ছে কি আমার বড় করতে হবে। বড় করব এখান থেকে, যেহেতু বলছে 34 সেই সূত্র দেখেন এখানে কিন্তু 34 নাই, 36 আছে, 28 আছে, 48 আছে, 34 নাই। এখন 34 যেহেতু নাই সেক্ষেত্রে আমরা এখানে 34 লিখে দেবো। যে 34 যদি লিখি দেখেন, আর এই যে 34 লেখার পরে দেখেন এখান থেকে কিন্তু যে মাহমুদ যে লেখাটা সেটা কিন্তু চলে গেছে। সেটা অ্যাকচুয়ালি যায় নাই, আমার এটা যে টেক্সট বক্সের যে সাইজটা সেই সাইজটা ছোটো, যার কারণে এটা নিচে চলে আসে। আমি যদি এটা বড় করে দেখেন যে এটা নিচে চলে আসছে। হ্যাঁ এখন যদি এটা পাশাপাশি আনতে চাই তাহলে এই পাশ থেকে একটু বড় করে দেখেন এটা পাশে চলে আসছে। বোঝা গেছে টেক্সট বক্সেরটা। এখন আমি তো নাম লিখলাম, নাম লেখার পরে আমি যে টেক্সট বক্স দিয়েছি সেটা কি আছে, একটা চারদিকে একটা বর্ডার নিয়ে আসছে না। আমার এখানে কি কোনো বর্ডার আছে দেখেন, এই রায়ান মাহমুদ লেখাটা এর পাশে কি কোনো বর্ডার আছে, এটা নাই, কিন্তু আমার এখানে একটা বর্ডার নিয়ে এসেছে। এখন এই বর্ডারটা আমার কী করতে হবে, কাটতে হবে। তো এটার জন্য আবার এই টেক্সট বক্সটা সিলেক্ট করবেন, সেখান থেকে দেখেন যে সিলেক্ট করার সাথে সাথে শেপ ফরম্যাট নামে কি আসে একটা অপশন আসে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা কি একটা আউটলাইন না, এই যে চারোদিকে যে বর্ডার এটা কি একটা আউটলাইন না। তো জি। আউটলাইনটা কাটার জন্য আমরা আউটলাইনে যাব, আউটলাইন থেকে যে নো আউটলাইন। এবং এটার কিন্তু একটা ফিলও আছে, আপনি যদি এই যে এদিকে আনিয়ে দেখেন এটার কিন্তু একটা ব্যাকগ্রাউন্ডের কালার আছে না, হোয়াইট কালার। এখানে তো বোঝা যাচ্ছে না এই কালার হোয়াইট জন্য, এই জন্য কিন্তু আমি অন্য কালার উপর আনলে দেখেন যে কালারটা কিন্তু দেখা যায়। এখন এই কালারটা আবার কাটবো, এটা হচ্ছে ফিল থেকে, এই যে নো ফিল। এখন দেখেন আমার রায়ান মাহমুদ যে লেখাটা সেটা কিন্তু ট্রান্সপারেন্ট, হ্যাঁ এটার পিছনে কোনো কালার নাই এবং সাইডেও নাই। এখন আমি যদি এটা রাখি এখানে মাঝখানে রেখে যদি ক্লিক করে দেখেন আমার চারদিকের যেই বর্ডারটা ছিল সেটা কী হয়েছে, চলে গেছে। আবার যদি এটাকে সরাইতে হয় তাহলে এই লেখাটার উপর ক্লিক করেন, দেখেন এই যে বর্ডারটা কিন্তু আবার চলে আসে। এটা আবার ক্লিক করলে এখান থেকে ধরে আবার মুভ করতে পারবেন। আবার যদি ছেড়ে দেন তাহলে এটা চলে গেছে। এবং এই যে উপরে যে লেখাগুলো আছে এই যেগুলো, এগুলো ঠিক একইভাবে আমরা টেক্সট বক্স ড্র করে নিয়ে নেব। ধরেন এই যে উপরে যেহেতু আছে আমি উপরে এটা রাখি, রেখে এটার মধ্যে টেক্সট বক্স দিয়ে দিলাম। দেওয়ার পরে ওখানে যেভাবে আসে মানে যেই লাইনের পর যেই লাইনটা আসে সেই লাইনটা আপনি ধরে ধরে করে দেবেন, ঢাকা 1206। এরপরে হয়তো বা স্পেস আছে, এন্টার দেওয়ার পর মেইল, এখন একটু .com, দেন হচ্ছে লিঙ্কডইন। এখন এগুলোর যে সাইজ আছে সেই সাইজটা যদি আপনি বসান তাহলেই এটা হয়ে যাবে। সাইজটা কত ছিল, এটা টেক্সট, এটা যেহেতু একটা টেক্সটের সাইজ বলছে এখানে 13, হ্যাঁ 13 হবে। এটা সিলেক্ট করে এবং এটার ফন্টও কিন্তু চেঞ্জ হবে। এটার ফন্ট আছে এই যে ক্যালিব্রি বডি, এখান থেকে আমার কী দিতে হবে, তাহমা টাইপস তাহমা হবে। এবং এটার সাইজ যেটা সেটা হচ্ছে 14, 14। আচ্ছা এরপর স্টিক, এখন এখানে আরেকটা বিষয় লক্ষ্য করেন,
এখানে যে এক লাইনের পরে আরেক লাইন যে লিখছে তার মাঝখানে গ্যাপটা কিন্তু অনেক কম, তাই না? কিন্তু আমি যে এখানে লিখছি, এখানে দেখেন যে ঢাকার পর্যন্ত তো ঠিক আছে, কিন্তু এরপরেই যে এখানে অনেকখানি একটা স্পেস রাখছে, তারপরে যে নাম্বার শেষে আবার একটা স্পেস রাখছে। তো এই স্পেসটা আমার রাখা যাবে না, যে মানে ফরম্যাটটা আমার যেভাবে রাখছে এখানে আমরা ওইভাবেই করার চেষ্টা করব। তো এই স্পেসটা হচ্ছে আমার কী করতে হবে, কমাতে হবে। তো এটা কমাবো কীভাবে? নিচে একটা লাইন আছে দেখেন, এই যে স্পেসটা অনেকটা বেশি, এটা কমাইতে হবে, না হলে পুরো জায়গাটা হচ্ছে না। তো এটা কমানোর জন্য আমরা হচ্ছে পুরো টেক্সটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হোম রিবনের মধ্যেই আপনার এই যে প্যারাগ্রাফে আমরা যে অ্যালাইনমেন্ট চেঞ্জ করছি তার পাশেই আরেকটা আছে হচ্ছে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং। এটাতে ক্লিক করলে দেখেন এই যে এখানে যে পয়েন্টগুলো আছে এগুলো যদি আপনি বাড়ান, যেমন 1.5 2 রাখেন, তাহলে মাঝখানে যে স্পেসগুলো আছে সেগুলো বাড়বে। এই যে দেখেন মাঝখানে কত বড় বড় স্পেস হয়েছে। এখন এখান থেকে ক্লিক করে যদি রিমুভ স্পেস দিয়ে দেই, তাহলে দেখেন এটা নিচ্ছে না কেন, এটা আরও কমবে। এই যে রিমুভ স্পেস, এটা একটু ফাংশন হয়তো বুঝতে পারি না। এই রিমুভ স্পেস দিলে দেখেন এটা কিন্তু একসাথে চলে আসে সবগুলো। এখন আমি টেক্সট বক্সটা ছোটো করি, দেখেন উপরে এক লাইনে কিন্তু সবগুলো হয়ে গেছে। এখন এইটারও কী করতে হবে, আবার সে ফরম্যাট থেকে এগুলোই করতে হবে। আচ্ছা, লাইন স্পেসিংয়েরটা বিষয়টা বুঝতে পারছেন? এটার মাঝখানে স্পেসটা কীভাবে কমাইছি? জি ভাইয়া, বুঝেছি। ওকে, শেপ ফরম্যাটে গিয়ে এটার হচ্ছে কী করতে হবে, আবার এই ব্যাকগ্রাউন্ডের যে কালারটা আছে এবং যে আউটলাইনটা আছে সেটা কী করতে হবে, রিমুভ করতে হবে। কোত্থেকে? শেপ ফিল, নো ফিল, নো আউটলাইন। যেখানকার চারদিকের বর্ডার চলে গেছে এবং আমার কী হচ্ছে, উপরে যে টেক্সটটা ছিল সেটা এটার জায়গায় বসে গেছে। এই যে টেক্সট বক্সের এটাই সুবিধা। এটা ধরেন আমার এখানে দরকার নেই, আমি এখানে নিয়ে আসবো, আমার এখান থেকে কোনো কিছু চেঞ্জ হবে না। কিন্তু এটা যদি আমি কার্সার দিয়ে করতাম, এন্টার দিলে আমার এগুলো সব নিচে চলে আসতো বা এদিক ওদিক মুভ হয়ে যেত। আরেকটা বিষয় মিস করে গেছি, এই যে বর্ডারটা দিছে পিকচারের মধ্যে, এই বর্ডারটা কিন্তু আমার দিতে হবে। আমি কিন্তু এখানে দেই নাই, দেখছেন? এখানে কিন্তু বর্ডার দিছি, দেই নাই। এটা আমার দিতে হবে। এটা দিব কোত্থেকে বলেন তো? কোত্থেকে? এই শেপ আউটলাইন থেকে, আউটলাইনের ওয়েট থেকে, তাই না? হুম। আচ্ছা, আমার এই উপরের কাজটুকু তো শেষ। এরপরে আছে কি আমার এই যে ক্যারিয়ার অবজেক্টিভ, এটাও আবার আমরা চাইলে টেক্সট বক্স নিয়েই করতে পারি। টেক্সট বক্স নিয়ে করতে হচ্ছে আমাদের অনেকটা ইজি হয়, হ্যাঁ, বিষয়গুলো অনেক ইজিভাবে করা যায়। আরও ওয়ে আছে, আপনি কার্সার রেখে রেখেও করতে পারেন। তাতে কী হবে, আপনার যে দেখা গেছে কোথাও যদি কোনো চেঞ্জেস করার প্রয়োজন পড়ে, তখন দেখা গেছে সবগুলো একসাথে চেঞ্জ হয়ে যাবে। এগুলো সাইজ সম্ভবত 14 করেছিল। হ্যাঁ, সাবটাইটেলগুলো 14 ছিল এবং টেক্সটগুলো হচ্ছে 13। আচ্ছা দেখেন, আমি যখন লিখলাম ক্যারিয়ার অবজেক্টিভ তো আমি বোল্ড করছি এবং নিচে যা লিখছি সেগুলো কী হয়েছে, বোল্ড হয়ে গেছে না? আমার কি এগুলো বোল্ড ছিল? এবং এটার সাইজও কমাতে হবে। তারপরে যে অ্যালাইনমেন্টটা আছে সেই অ্যালাইনমেন্টটাও কী করতে হবে, ঠিক করতে হবে। যেমন এই যে এখানে দেখেন দোনো দোনো পাশেই হচ্ছে কি আছে, সমানভাবে আছে, কিন্তু আমার কি আছে শুধুমাত্র লেফট সাইডে ঠিকভাবে আছে, মানে লেফট অ্যালাইন্ড হয়ে আছে। তো এই অ্যালাইনমেন্টটা চেঞ্জ করবো কোত্থেকে বলেন? এই যে প্যারাগ্রাফের উপরে যে অ্যালাইনমেন্ট গুলো দেওয়া আছে সেখান থেকে। হ্যাঁ, আর এই বোল্ড যে হয়ে আছে এটা ঠিক করবো কোত্থেকে? হুম। এই যে ফ্রন্টের তিন। মধ্যে এই যে এখানে বোল্ড, বোল্ড হয়ে আছে, এটা যদি আনটিক করে হুম। দেই, যতটুকু সিলেক্ট রাখছি ততটুকু কী হয়েছে, আনবোল্ড হয়ে গেছে, মানে নর্মাল হয়ে গেছে। এখন এটার অ্যালাইনমেন্টটা জাস্টিফাই দিলে দেখেন এখানে মাঝে স্পেস বাড়ছে, সমস্যা নাই, স্পেস বাড়ুক। এই যে ক্যারেক্টারের মাঝখানে যে স্পেসগুলো এগুলো বাড়ুক, সমস্যা নাই।
কিন্তু আপনার দেখতে হবে কি এই যে এখানে যেভাবে অ্যালাইনমেন্টগুলো ঠিকভাবে করছে, দেখেন ওনারও কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক করতে গিয়ে যে এখানে স্পেস আছে দেখছেন, এনশিওরের পরে কতগুলো স্পেস, তারপর হচ্ছে আবার একটা কতগুলো স্পেস রেখে তারপরে হচ্ছে চ্যালেঞ্জিং বিষয়টা লিখছে। তো আপনার হচ্ছে যেভাবে অ্যালাইনমেন্টগুলো রাখছে ঠিক সেভাবেই রাখবেন, হ্যাঁ। আপনার ওই চিন্তা করে লাভ নাই যে আমার এখানে স্পেস বেড়ে গেছে বা এরকম কিছু, ওটা চিন্তা করার দরকার নেই। এবং আমার এই আচ্ছা এটা হয়েছে, হ্যাঁ। এটা হওয়ার পরে এখানে হচ্ছে কী করতে হবে, আমার এটা যে আউটলাইন আছে এবং কি আছে ফিল কালার আছে, এটাই কী করতে হবে, বন্ধ করে দিতে হবে। নো ফিল, নো আউটলাইন। এরপরে হচ্ছে আমার ক্যারিয়ার হিস্ট্রি, এটার জন্য কোথায় যাব, টেক্সট বক্স নেব একটা। আসলে এটা করতে মজাই লাগে, বারবার টেক্সট বক্স এটার জিনিস ড্র করতে। এটার হচ্ছে আন্ডারলাইন হবে প্লাস বোল্ড হবে এবং ফ্রন্ট হবে হচ্ছে তোহমা। তোহমা সাইজ হবে হচ্ছে 14। এই যে এটা আবার নিচে চলে গেছে, এদিক থেকে একটু বড় করে দিই তাহলেই চলে গেছে। এখানে আরেকটা কাজ করতে পারেন, এই বারবার টেক্সট যখন নিচ্ছেন টেক্সট বক্স তখন কি করতেছে, বারবার এই যে ফিল আউটলাইন নো ফিল নো আউটলাইন করতে হতেছে না। এখানে আরেকটা কাজ করা যায় কি সেটা জানেন, এই যে টেক্সট বক্সটা আপনার নো ফিল নো আউটলাইন করছেন, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, তাহলে ডুপ্লিকেট হয়েছে। এখন এটাকে নিয়ে এসে আপনার যেখানে দরকার সেখানে রাখেন, রেখে এর মধ্যে হচ্ছে আপনার এই যে লেখাগুলো আছে, মানে যে 2019 থেকে 20, এবং এটার কিন্তু যে বুলেট পয়েন্ট ইউজ করছে দেখছেন, এখানে কি করছে বুলেট পয়েন্ট ইউজ করছে। তো আমি যদি এটা কেটে দিয়ে এখানে আমার যে লেখাটা আছে সেটা যদি লিখি, বুলেট পয়েন্ট নিয়ে অবশ্যই স্কোয়ার ছিল, এই বুলেট পয়েন্ট নিয়ে আমি এটা লিখলাম, লেখার পরে এটা কি করব, বোল্ড করে দেব প্লাস আন্ডারলাইন দুইটাই হবে। দেন হচ্ছে অফিস এক্সিকিউটিভ, অফিস এক্সিকিউটিভ, এবং এটার আন্ডারলাইন কিন্তু থাকবে না, এটার আন্ডারলাইনটা ক্লোজ করে দিই, বোল্ড থাকবে কিন্তু আন্ডারলাইন থাকবে না। এরপরে হচ্ছে আমার এই লেখাগুলো যা যা আছে এগুলো লিখতে কিন্তু আপনার হচ্ছে এই বুলেট পয়েন্ট নিতে হবে। চলে এটা একটু এখানে এটার মতো হয়েছে না, এখানে যেভাবে আছে ঠিক সেমভাবে হয়েছে না। এখন একে ধরে যেহেতু আমি টেক্সট বক্সের মধ্যেই লিখছি, এই টেক্সট বক্সটাকে আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এটাকে আবার নিচে বসাতে হবে, যেহেতু দুইবার আছে। ঠিক আছে, দেখেন এখানে আমার কতটুকু কাজ বেজে গেছে দেখছেন। ওইটাকে এখন বসানোর পরে এখানে জাস্ট কী করবো, এই যে ইনফরমেশনগুলো আছে সেগুলো জাস্ট চেঞ্জ করে দেবো। আচ্ছা 8:45 বেজে গেছে। আচ্ছা এই পর্যন্ত তো বুঝতে পারছেন না কীভাবে কী করছি। জি, বুঝতে পেরেছি। এরপরে এই যে যে টেক্সট বক্সটা নিয়েছিলেন ওটাকে এখানে কপি করে এনে এখানে জাস্ট দিবেন, দেন হচ্ছে এখানে হচ্ছে 1-2 বুলেট পয়েন্ট ইউজ না করে এই যে এরর যে বুলেট পয়েন্টটা এটাও নেবেন হচ্ছে এখানে, এই যে এখানে কোথায়, হ্যাঁ এই বুলেট পয়েন্টের শুরুটা এই যে এটা ইউজ করছে। স্কিল স্কিল যে সেট যেটা এসেছে, এরপরে হচ্ছে এই যে এডুকেশন ব্যাকগ্রাউন্ড, এটাও আবার টেক্সট বক্স নিয়ে এখানে জাস্ট এডুকেশন ব্যাকগ্রাউন্ড যেটা লেখা আছে সেটা লিখবেন, লেখার পর এখানে একটা টেবিল ড্র হবে এবং টেবিলের সাইজটা কিন্তু আপনার ছোটো রাখছে, হ্যাঁ। আমি টেবিলটা নিয়ে আসি, টেবিলটা হয়তো বা ঝামেলা করতে পারে আপনার, ইনসার্ট থেকে যাব টেবিলে, টেবিল থেকে হচ্ছে ড্র টেবিল, যতটুকু টেবিল দরকার এডুকেশন ব্যাকগ্রাউন্ড তো এখানে হবে, তো তার নিচে আমার টেবিল দরকার, মানে এই বসে এতটুকু দরকার।
ড্র করলাম। এখন এর মধ্যে এখানে যেভাবে ফরম্যাটগুলো লিখছে ওইভাবে, মানে যেভাবে টেবিলটা সাজাচ্ছে ঠিক সেভাবেই। এর উপরে একটু গ্যাপ বেশি হবে, মেজরগুলোতে গ্যাপ একটু কম, এবং এখানে সিরিয়াল নং যাবে একটা, দেন হচ্ছে কি আছে, এক্সাম নেম, পাসিং এর, এক্সাম নেম, পাসিং এর, রেজাল্ট, বোর্ড ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি। হ্যাঁ, এখানে তো একটা দিলেই হচ্ছে। হুম, হয়ে গেছে। এখন যদি ধরেন এখানে তো দাগ দিয়ে দিচ্ছেন, এখন এটাকে আরেকটু এদিকে আনা দরকার, সেক্ষেত্রে এই দাগের উপরে কার্সার নিয়ে যাবেন। দেখেন কার্সার নিলে তখন কি হয়, দেখেন আমি যদি এই দাগের উপরে কার্সার নেই তাহলে দেখেন আমার কার্সারটা কি হয়েছে, খারাপভাবে হয়ে গেছে, মানে একটু ডিফারেন্স হয়ে গেছে। এখন এখানে ক্লিক করে এখানে এরকম যখন হবে, তখন আপনি যদি এখানে ক্লিক করে এদিকে মুভ করেন তাহলে আপনার কী হয়েছে, এটা মুভ হয়ে গেছে, দেখছেন? ধরেন আপনি যদি একটু উপরের দিকে দেন তাহলে যেরকম এক্সেলে যেভাবে আমরা সেলের সাইজ ছোটো বড়ো করছি, এখানেও সে একইভাবে করবেন। আর প্রত্যেকটা সেলে আপনি আলাদা আলাদাভাবে সিলেক্ট করে সেখানে আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো লিখতে পারবেন, টেবিল তো ড্র করতে পারবেন। এরপরে নিচে যেটা আছে এটাও আবার ধরেন এখান থেকে টেক্সট বক্স নিয়ে এখানে নিয়ে আসবেন, উপরেরটা বোল্ড থাকবে, আন্ডারলাইন থাকবে, নিচে হচ্ছে আপনার ডেট বার্থ যেগুলো আছে, ডেট অফ বার্থ, এনআইডি নাম্বার, মেরিটাল স্ট্যাটাস, অ্যাড্রেস, এই পর্যন্ত লিখে দেবেন। এবং এই পাশে যে এগুলো যে টুলস নাম্বার 1, দেন হচ্ছে পেজ 3, এগুলো আপনার দরকার নাই, কারণ এগুলো আপনার নাই। হ্যাঁ, এবং যে রিকোয়ারমেন্টের মধ্যে ফুটার নাই। হুম, তো এটা অ্যাড করার দরকার নাই, আপনি যে ঢাকা পর্যন্তই করবেন। তারপরে এটা যখন করতে পারবেন, দেন হচ্ছে আমরা এই বাংলাতে আসবো। হ্যাঁ, আগে হচ্ছে আজকে তাহলে এতটুকুই এটা করেন, হ্যাঁ, বাসায় বসে এই বিষয়টা প্র্যাকটিস করেন। আজকে যতটুকু দেখালাম, এখনও করতে পারবেন না নাকি প্রবলেম হবে কোথাও? এবার না পারবো।